হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? একটু জানাও আমার সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা তোমরা? আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আজকে কিন্তু নেটের স্পিড একটু কম। আমার সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা তোমরা? ওয়ালাইকুম আসসালাম। আজকে কিন্তু নেটের স্পিড একটু কম। আমার সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা তোমরা? ওয়ালাইকুম আসসালাম। সো সবাইকে অভিবাদন জানাচ্ছি এবং তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে আজকের ক্লাসটি শুরু করছি। যিনি পরম করুণাময়, যিনি পরম দয়ালু এবং আমাদের পুরো পৃথিবীর মালিক যিনি, তার নামে আজকের আমাদের ক্লাসটি শুরু করছি। সবার কাছে অনুরোধ রইবে তোমরা অপ্রাসঙ্গিক কথাকে বর্জন করে ক্লাসের টপিক অনুযায়ী কথাবার্তা বলবে, যেন আমাদের পড়া বুঝতে কোনো ধরনের প্রবলেম না হয় এবং আমরা যেন টু দ্য পয়েন্ট আলোচনায় থাকতে পারি। সো সবাই একটু ক্লাসটিতে জয়েন করে ফেলো এবং তোমরা সকলের নোট খাতা নিয়ে প্রস্তুত হও। আমরা আজকে মডিফায়ারের একেবারে টপ টু বটম যতটুকু পড়াবো খুবই পিওরভাবে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করবো, যেন কতটা সহজে তোমরা এটাকে বুঝতে পারো। ঠিক আছে? আর তোমরা একটু কষ্ট করে তোমাদের বন্ধু যারা রয়েছে তাদেরকে একটু ক্লাসটিতে মেনশন করো, যাদের সাথে তোমাদের পরিচয় রয়েছে। সো আমি কেন প্রথমে বললাম যে পরম করুণাময় নামে ক্লাসটা শুরু করছি, এটার কারণ হচ্ছে আমরা যা কিছুই করি না কেন পৃথিবীতে, আমরা যত কাজই করি না কেন, যত ব্যস্ততাই থাকুক না কেন, আমরা যত উন্নতি করি না কেন, সব কিছুর মূলে কে রয়েছেন? সব কিছুর মূলে যিনি রয়েছেন তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের প্রতিপালক, তিনি আমাদের শেষ দিন পর্যন্ত আমাদের যেই প্রতিপালন করবেন তিনি ওই মালিক। তাই আমরা সকল কাজ, সকল পড়াশোনা, সকল কার্যক্রম, জীবনের সকল উত্থান পতন, সুখ দুঃখ সব কিছুকে সেই স্রষ্টার কাছে আমাদেরকে সমর্পণ করা উচিত। যে যা কিছু হয়েছে, দ্যাটস এভরিথিং ইজ প্ল্যান্ড অ্যান্ড উই নিড নট টু ওয়ারি অ্যাবাউট দ্যাট, অ্যান্ড ইফ গড হ্যাজ প্ল্যান্ট দ্যাট থিং, সো উই নিড নট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সো আমরা ওরই হওয়ার কিছু নেই, কারণ স্রষ্টা আমাদেরকে ওইভাবে প্ল্যান করে পৃথিবীতে পাঠিয়েছেন। ওকে, সেজন্যই বলবো যে সবসময় চেষ্টা করবে তোমরা যখন পড়াশোনা করছো, তুমি নিজে যখন পড়তে বসছো, তখন সৃষ্টিকর্তার নাম নিয়ে পড়াশোনা শুরু করবে এবং সৃষ্টিকর্তার প্রতি সবসময় তুমি খুবই 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 ডেডিকেটেড থাকবে এবং তুমি খুব ফলো করবে, মেনটেন করবে যে স্রষ্টা আমাকে যা দিয়েছেন, দ্যাটস এনাফ ফর মি অ্যান্ড আই নট নিড এনি মোর থিং। আমার আর কোনো কিছুরই প্রয়োজন নাই, স্রষ্টা আমাকে যা দিবেন তাতে আমি সন্তুষ্ট। ওকে, আজকের ক্লাসটিতে আমরা শিখব মডিফায়ার। আজকের ক্লাসে আমরা কি শিখবো বলো তো? তোমাদেরকে আমি খুব ভেঙে ভেঙে পড়ানোর সুযোগ আছে। আর মজার ব্যাপার হচ্ছে তোমাদের কিন্তু টেন্সের ক্লাস আসতেছে, ঠিক আছে? খুবই শীঘ্রই তোমাদের টেন্সের ক্লাস আসবে। সম্ভবত যদি সব কিছু ঠিকঠাক থাকে আগামীকাল থেকে তোমাদের টেন্সের ক্লাস শুরু হবে, ঠিক আছে? এই ক্লাসগুলো কিন্তু আমাদের এই কোর্সের অন্তর্ভুক্ত নয়। এই ক্লাসগুলো শুধুমাত্র দিব তোমাদের জন্য বেসিকটা ঠিক হয় এবং তোমরা যেন অ্যাডমিশন বলি যে কোনো জায়গায় গিয়ে জন্য রাইটিংয়ে তোমরা অনেক বেশি স্মার্টলি কাজ করতে পারো। সো এই জন্যই আমরা রাইটিংয়ের ক্লাসগুলোকে করাবো এইভাবে, টেন্সের ক্লাসগুলোকে। আগামীকাল আমাদের টেন্সের ক্লাস 1 হবে, ঠিক আছে? আগামীকাল টেন্স ক্লাস 1-এর মাধ্যমে আমরা আমাদের এই জার্নি শুরু করব। তাহলে সবাই একটু জয়েন করে ফেলো। আমাদের সাথে প্রায় 90 জন লাইভে জয়েন করেছে। আমরা তাহলে শুরু করছি, ঠিক আছে? সব কিছু ঠিকঠাক? তোমরা একটু আমাকে জানাও তো দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা, নাকি এনিথিং রং? ডিস্টার্বটা নেটওয়ার্কই হচ্ছে। স্যার এক্সাম হবে হবে কবে? এক্সাম আগামীকাল হবে। হ্যাঁ, টেন্সের ক্লাসটা আগামীকাল ঠিক রাত 7টায়, একদম সন্ধ্যা 7টায় ক্লাসগুলো থাকবে আমাদের। ইংলিশ উইনারের সাথে আমার যত ক্লাস হবে, মানে সব ক্লাস মোটামুটি আমরা 7টায় রাখবো। নেট প্রবলেম, রাইট? নেট প্রবলেমটা একটু হচ্ছে, এটা আসলে এটা তোমার আমার সবার জায়গায় হচ্ছে, কারণ পুরো বাংলাদেশে আজকে নেটের একটু বাজে অবস্থা। সো চলো আমরা শুরু করছি। হ্যাঁ, আমরা আস্তে ধীরে শুরু করি। আমরা আস্তে আস্তে ভাইয়া মডিফায়ার্স কি একদিনে শেষ হয়ে যাবে? না, মডিফায়ার্সের জন্য আমি ক্লাসই রেখেছি 3টা। তার মানে প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, প্র্যাকটিস, আমরা 3 পার্টে শেষ করবো, কারণ প্রতিটা টপিকে আমি বিশ্বাস করি সমান গুরুত্ব দিয়ে পড়া উচিত। প্রি মডিফায়ার আজকে আমরা যা আছে সব কিছু পড়বো, পোস্ট মডিফায়ার যা আছে পড়বো, সম্ভব হলে পোস্ট মডিফায়ার প্র্যাকটিস একদিনে করাবো, না হলে 2 দিনে করাবো। ওকে, আচ্ছা চলো আমরা তাহলে শুরু করছি।
আচ্ছা খেয়াল করো, প্রথমে আমরা মডিফায়ার ওয়ার্ডটার দিকে খেয়াল করি যে মডিফায়ার শব্দটা আসলে কি বোঝায়। খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে বুঝো। মডিফায়ার এই ওয়ার্ডটা কোত্থেকে আসছে, প্রথমে আমরা এই ওয়ার্ডটাকে বিশ্লেষণ করব। এই ওয়ার্ডটাকে আমরা চলো একটু বিশ্লেষণ করি, আমরা একটু বাংলা পড়ি যে মডিফায়ার জিনিসটা আসলে কি। যে কোনো জিনিসই তুমি ভালোভাবে বিস্তারিত জানার আগে বা পড়ার আগে, নিয়ম পড়ার আগে তুমি জানবা ওই টপিকটা সম্পর্কে, এটা আসলে কি, এটা কি নির্দেশ করে, এটা কি নির্ধারণ করে। হোয়াট ডাজ দ্য টপিক মিন? সো ফার্স্ট অফ অল উই নিড টু নো আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। খেয়াল করো কি বলছে। মডিফায়ার কি, স্বাভাবিক একটা সংজ্ঞা দিয়েছে কি, মডিফাই মানে বিশেষিত করা। খুব ভালোভাবে বুঝো কি বলেছে, বিশেষায়িত করা। বিশেষায়িত মানে কি? বিশেষায়িত মানে হচ্ছে কোনো কিছু সম্বন্ধে অধিকতর ভালো করা, এটা সম্বন্ধে অধিকতর তথ্য দেওয়া। কি বললাম? অধিকতর তথ্য দেওয়া, অধিকতর তথ্য দেওয়া। ঠিক আছে, তাহলে মডিফাই শব্দটার মানে কি? মডিফাই মানে হচ্ছে অধিক তথ্য দেওয়া, বিশেষায়িত করা, পরিবর্তিত করা, নতুন রূপ দেওয়া। ওকে, তাহলে আরেকবার আমার সাথে তোমরা ক্লিয়ার করো, সবাই প্রয়োজনে একটু কমেন্ট করো আমাকে জানিয়ে। সেটা কি? মডিফাই মানে কি? মডিফাই মানে হচ্ছে বিশেষায়িত করা, পরিবর্তন করা, অধিক তথ্য দেওয়া। আমি আবার লিখছি এখানে, মডিফাই মানে কি? মডিফাই বলতে আমরা কি বুঝি? মডিফাই মানে হচ্ছে বিশেষায়িত করা, বা পরিবর্তন, অধিকতর তথ্য দেওয়া, অধিকতর তথ্য দেওয়া, অথবা বা কি বলা যায়, রূপায়িত করা। রূপায়িত করা। আমরা ক্লাসের মধ্যে সবগুলো জিনিসকে একদম বুঝে বুঝে শেষ করে ফেলবো। তোমরা প্রয়োজনে কমেন্ট করো, বাংলাটা যেন তোমার মুখে মুখে লেগে যায়। আচ্ছা, তারপরে আসো একটি ভার্ব, যেমন ধরো আমরা ধরলাম কি মডিফাই ওয়ার্ডটা কি? মডিফাই ওয়ার্ডটা হচ্ছে একটা ভার্ব। ওকে, বিশেষায়িত করা, অধিকতর তথ্য দেওয়া বা রূপায়িত করা। এই মডিফাই থেকে আসছে কি আমাদের মডিফায়ার। তার মানে মডিফাই হচ্ছে একটা ভার্ব, আর মডিফায়ার কি একটা নাউন। মডিফায়ার ওয়ার্ডটা কি? এটা একটা নাউন। অর্থাৎ মডিফায়ার মানে যেই সকল শব্দ অন্য কোনো নাউনকে বিশেষায়িত করে, অন্য কোনো নাউন সম্পর্কে অধিকতর তথ্য দেয়, বা অন্য কোনো নাউনকে রূপায়িত করে বিভিন্ন রূপে, তাকে ডিফারেন্ট ওয়েতে রূপায়িত করে যে সকল শব্দগুলো, তাদেরকে আমরা বলছি মডিফায়ার। তার মানে মডিফায়ার বিভিন্ন জিনিস হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, এটা কোনো একটা পার্টিসিপল হতে পারে, এটা কোনো জেরান্ড হতে পারে, এটা কোনো ইনফিনিটিভ হতে পারে। বিভিন্ন জিনিস হতে পারে যাদের ক্ষমতা রয়েছে একটি নাউনকে বিভিন্নভাবে তথ্য দেওয়া, বিভিন্নভাবে বিশেষায়িত করা, বিভিন্নভাবে রূপায়িত করা। তাহলে কি বললাম? মডিফায়ার হলো এমন সকল শব্দ বা এমন সকল টার্ম যারা কোনো একটা নাউন সম্পর্কে অধিকতর তথ্য দেয়, নাউনটাকে বিশেষায়িত করে, বিভিন্ন রূপে রূপায়িত করে। ওই সকল শব্দকে, ওই সকল টার্মকে, ওই সকল শক্তিসম্পন্ন শব্দ সমষ্টিকে আমরা বলবো কি? মডিফায়ার। তার মানে বারবার আমি বলছি, মডিফায়ার কিন্তু নাউন বা প্রোনাউনকে কি করে? বিশেষায়িত করে। ওকে, খেয়াল করো, ঠিক তেমনি মডিফাই থেকে এসেছে মডিফায়ার। সুতরাং মডিফায়ার অর্থ হলো কোনো ওয়ার্ডকে বিশেষায়িত করা বা অতিরিক্ত তথ্য দেওয়া, অথবা কোনো ওয়ার্ডের তথ্য পরিষ্কার করে দেওয়া। অর্থাৎ কোনো একটা সেন্টেন্স অস্পষ্ট রয়েছে, এটা বোঝা যাচ্ছে না, এটা বোঝার জন্য আমরা অনেক সময় মডিফায়ার ইউজ করি। ঠিক আছে, তাহলে মডিফায়ার জিনিসটার বাংলাটা ক্লিয়ার হয়েছে কিনা এটা আমি একটু তোমাকে বুঝাই। হ্যাঁ, এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করি। খেয়াল করো, আমি ধরো একটা এক্সাম্পল লিখলাম এই জায়গায়। এক্সাম্পলটা কীরকম? ধরো আমি বললাম যে ফাহিম, ভাইয়া ধরো একটা এক্সাম্পল লিখলাম এই জায়গায়, ফাহিম ইজ আ বয়। তাহলে এখানে কি বললাম? সাধারণ অর্থ, ফাহিম ইজ আ বয়, ফাহিম একজন ছেলে। এখন আমি ফাহিম সম্বন্ধে যদি আরো অতিরিক্ত কোনো তথ্য দেই, তখন সেটা হয়ে যাবে কি? সেটা হবে একটা মডিফায়ার। ফর এক্সাম্পল আমরা বলতে পারি কি? ফাহিম ইজ আ টল বয়।
তুমি জাস্ট সিম্পল একটা এক্সাম্পল খেয়াল করো, একেবারে সহজে ছোট্ট একটা এক্সাম্পল দিলাম। ফাহিম ইজ আ বয়, ফাহিম একজন বালক। এটা একটা কি, এটা একটা সাধারণ নাউন। এখানে কি, এখানে এই যে আমাদের বয়, সেটা হচ্ছে একটা সাধারণ নাউন, আ বয় একজন বালক। এখন এই বালকটা কেমন বালক, তার সম্বন্ধে অধিক তথ্য চাচ্ছি আমি। সে কি লম্বা নাকি খাটো, ছোট না বড়, মোটা না চিকন, শক্তিশালী নাকি দুর্বল, সে কি ধরো কি, সে কি খুব টেম্পার্ড নাকি ঠান্ডা মাথার। এই যে অধিক তথ্য দিলাম, বিশেষায়িত করলাম কাকে, এই নাউনটাকে। এই বয়কে আমি মডিফাই করলাম কাকে দিয়ে, এই টল দিয়ে। তাই এই টল হয়ে গেছে কার, বয়ের একটি মডিফায়ার। বোঝা গেছে কোনটা প্রি মডিফায়ার কোনটা পোস্ট মডিফায়ার, এর আলোচনা আমরা পরে করছি। আপাতত আমাকে জাস্ট এতটুকু জানো যে মডিফায়ার ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে কিনা। আরও একটা এক্সাম্পল ভাইয়া দিচ্ছি, তাহলে তোমার কাছে আরেকটু স্পষ্ট মনে হবে। হ্যাঁ, আমি ধরো আরও একটা এক্সাম্পল দিই। যেমন ধরো আমি লিখলাম দ্য কার রানস। তাহলে এটার অর্থ কি, গাড়িটি চলছে। এখানে দৌড়ানো অর্থ কিন্তু দৌড়ানো না, রানস অর্থ হচ্ছে চলছে বা চলে। দ্য কার রানস, ওকে, গাড়িটি চলে। এখন আমি যদি বলি, ধরো এই বাক্যটাকে আমি যদি একটু পরিবর্তন করি, অর্থটা কি দাঁড়াচ্ছে, আমি তো এভাবে বলতে পারি যে দ্য কার রানস ফাস্ট। খেয়াল করো তো, এই যে এর আগের বাক্যে কি ছিল, রানস, তাই না? এতটুকু ছিল আমার কথাটার মধ্যে যে গাড়িটি চলে। এখন এই ফার্স্ট ওয়ার্ডটি যুক্ত করে আমি কি করলাম, আমি গাড়িটা কিভাবে চলে এই তথ্যটা কিন্তু দিলাম, অতিরিক্ত তথ্য দিলাম না। এই জায়গায় বলেছে শুধু দ্য কার রানস, গাড়িটি শুধু চলে। এর পরের বাক্যে আমি আরো অধিক তথ্য দিলাম, গাড়িটি কিভাবে চলে, দ্য কার রানস ফাস্ট বা দ্য কার রান ফাস্ট, বোথ রাইট প্রনাউন্সিয়েশন। তুমি এখানে ফাস্ট বলতে পারো, at the same time you can say also fast. The car runs fast or the car runs fast. গাড়িটি দ্রুত চলে। একটা আমেরিকান আর হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট, দ্যাটস ইট। ওকে, তাহলে এই যে কার কি, এই ফাস্ট কি করেছে, এই ফার্স্ট ওয়ার্ডটা কাকে মডিফাই করেছে, কিভাবে চলে, রানস এই ভার্বটাকে। আচ্ছা, আমার এখানে আজান দিচ্ছে, হ্যাঁ, আজানটা শেষ হোক। আমি জাস্ট তোমরা কমেন্টে এতটুকু জানাও যে তোমরা মডিফায়ার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা। বিস্তারিত বুঝতে হবে না, কনসেপ্টটা বুঝলেই হবে, তারপর আমি আগাচ্ছি।
ওকে, আজান শেষ আমার এখানে। হ্যাঁ, চলো ভাই, পার্টস অফ স্পিচে ক্লাস নেবেন না, আমরা তো আগে বলেছি। আমরা আগে হচ্ছে নিব টেন্সের ক্লাসটা, তারপর নিব হচ্ছে পার্টস অফ স্পিচ। চলো আমরা এখন এগুলোকে বিস্তারিত একটু আলোচনা দেখি। আমাদের মডিফায়ারকে আমরা দুটি অংশ ভাগ করি, একটাকে বলি প্রি মডিফায়ার, আরেকটাকে বলি আমরা পোস্ট মডিফায়ার। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রি মডিফায়ার নিয়ে। চলো আমরা প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার ব্যাপারটা কি একটু আলোচনা বুঝি। খেয়াল করো, এটা একটা এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল ভাইয়া চলো লিখি। যেমন ধরো আমি লিখলাম দিস ইজ আ কার। এই যে বাক্যটা লিখলাম এর অর্থ কি? দিস ইজ আ কার, এটি একটি গাড়ি। হ্যাঁ, এখন এইটাকে আমি মডিফাই করে আরেকটা সেন্টেন্স লিখতে পারি যে দিস ইজ অ্যান ওল্ড কার। আচ্ছা, তাহলে এই বাক্যটা একটু তুমি আসো, এই বাক্যটা একটু পার্থক্যটা খেয়াল করো। দ্য কার রানস, গাড়িটি চলে। এখানে আমি কি করলাম? এই রান ভার্বটাকে মডিফাই করলাম। রান ভার্বটাকে মডিফাই করেছি কোথায় বসে? ভার্বের পরে বসে, রাইট? তাহলে এইখানে আমরা এক ধরনের মডিফায়ার দেখছি, সেটা ভার্বের পরে বসে সেটাকে মডিফাই করছে। আর দ্বিতীয় বাক্যটিতে আরেক ধরনের মডিফায়ার দেখো। এই যে এই বাক্যটা খেয়াল করো, এই যে কার, এখানে ছিল না কার, এই কারের আগে কেমন কার? ওল্ড কার। তার মানে এই নাউনের পূর্বে বসেছে, রাইট? নাউনের পূর্বে বসেছে ওল্ড। তাহলে এইখানে আবার আরেকভাবে মডিফাই করছে। এখন আমার প্রশ্ন তোমাদের কাছে, এটাকে যদি হয়ে এক দিই, এটাকে যদি দুই দিই, তাহলে তুমি বলো কোথায় প্রি মডিফায়ার হয়েছে, কোথায় পোস্ট মডিফায়ার হয়েছে? আমাকে এটুকু একটু জানাও সবাই। আমাকে জাস্ট এই দুইটা তথ্য একটু জানাও যে তোমরা এই দুইটা সেন্টেন্সের মধ্যে কোনটাকে তুমি প্রি মডিফায়ার বলছো, কোনটাকে তুমি পোস্ট মডিফায়ার বলছো। দেখি তোমরা একটু যদি মনোযোগী থাকো, তোমরা দ্রুত আমাকে কমেন্টে একটু উত্তরগুলো জানাও। ভাইয়া, এই ক্লাসগুলোর মাধ্যমে কি ফুল কভার হবে? ফুল একদম পরিপূর্ণ কোর্স। মানে তোমাকে আলাদা গ্রামারের জন্য আলাদা, রিটেনের জন্য আলাদা, ফার্স্ট পেপার বই পড়ার জন্য আলাদা, ব্যাপারটা এরকম না। টোটাল মিলে তোমার কোর্স। ইভেন আমি যদি বলেছি আমাদের কোর্সের মধ্যে কিন্তু আমরা চেষ্টা করছি একটু একটু করে অ্যাডমিশনের ফ্লেভার অ্যাড করার জন্য। ওকে, তার মানে তোমরা মোটামুটি সঠিক উত্তর দিচ্ছ। 2 নাম্বার হচ্ছে আমাদের প্রি মডিফায়ার। এখানে পার্থক্যটা বুঝো, তোমাকে খুব বেসিক থেকে বোঝা দরকার। সেটা কি? যখন তোমার একটা ওয়ার্ডের পরে আরেকটা শব্দ বসে সেটাকে মডিফাই করবে, দ্যাট ইজ কল্ড পোস্ট মডিফায়ার। তোমরা পোস্ট মর্টেম পড়ছো না? মারা যাওয়ার পরেই মানুষকে যেভাবে বিভিন্ন ধরনের ময়নাতদন্ত করা হয়, পোস্ট মর্টেম, বিভিন্ন ধরনের পোস্ট শব্দটা ব্যবহৃত হয়। পোস্ট মানে কোনো কিছুর পরে। তার মানে এই ব্যবহারটা কিসের বলো দেখি? এখানে এটা হয়েছে আমাদের পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার, ঠিক আছে? আচ্ছা, এর পরেরটা খেয়াল করো যে দিস ইজ আ কার। এই যে কার শব্দটির কার নাউনটার আগে ওল্ড বসেছে। তাহলে একটা নাউনের আগে যখন আরেকটা শব্দ বসবে, এটাকে যখন মডিফাই করা হবে তখন আমরা কি বলবো? প্রি মডিফায়ার। প্রি আমরা জানি প্রিপজিশন, প্রিপেয়ার, প্রিপেইড। যে কোনো প্রি মানে হচ্ছে কোনো কিছুর পূর্বে। প্রিপেইড মিটার আছে না, প্রিপেইড বিল। তাহলে এই কারের আগে যখন ওল্ড বসেছে সেটা কি হয়েছে? সেটা হয়েছে একটা প্রি মডিফায়ার। প্রি মডিফায়ার। তাহলে এইটুকু কি তোমাদের ক্লিয়ার হলো? ভাইরা আমাকে একটু জানাও তো দেখি যে প্রি মডিফায়ার ব্যাপারটা আর পোস্ট মডিফায়ার ব্যাপারটা এইটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। আমরা প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার নিয়ে একটু আলোচনা করছি, তারপর আরেকটু ব্যাখ্যা দেখি। চলো, প্রি মডিফায়ার কি? যে মডিফায়ার কোনো ওয়ার্ড বা নাউনের পূর্বে বসে, খেয়াল করো এই ওয়ার্ডটা, কোনো ওয়ার্ড বা নাউনের পূর্বে বসে সেই ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে প্রি মডিফায়ার বলে। হ্যাঁ, এটাকে অলরেডি তোমাদেরকে আমি এক্সপ্লেইন করেছি কখন প্রি মডিফায়ার বলে। তাহলে কি বলেছে তো খেয়াল করো, যে মডিফায়ার কোনো নাউন বা ওয়ার্ডের পূর্বে বসে সেই ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, ওই ওয়ার্ডটার আগে বসে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, সেইটাকে আমরা বলছি কি প্রি মডিফায়ার। যেমন ধরো কি বলছে, হি ইজ আ ড্যাশ বয়। প্রি মডিফাই দ্য নাউন। প্রশ্ন বোঝাটা খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় ঠিক এইভাবে তোমার প্রশ্নগুলো আসবে। একটা প্যাসেজ আসবে, প্রত্যেকটা জায়গায় গ্যাপের পরে তোমাকে এরকম একটা
ব্রেকেটের মধ্যে লাইন দেওয়া থাকবে। বুঝো, যারা 24 ব্যাচ তারা হয়তো ফার্স্ট ইয়ারে কলেজে বা সেকেন্ড ইয়ারে পড়েছো, যারা 25 ব্যাচ তারা কিন্তু মাত্র কিছুদিন হয়েছে তোমরা কলেজে ভর্তি হয়েছো, তাহলে তোমাদের কিন্তু এই জায়গাটার মধ্যে বেশ গুরুত্ব দিতে হবে। তোমাদের হয়তো অনেকের জায়গায় গ্রামার পড়াই নাই, কলেজ হয়তো গ্রামার শুরুই হয় নাই। বুঝো কি বলছি? এটা একটা প্রশ্ন, তুমি বুঝো এরকম তোমাকে মোট 10টা প্রশ্ন থাকবে একটা প্যাসেজের মধ্যে। 10টা প্রশ্নের প্রত্যেকটাতেই গ্যাপগুলো যখন থাকবে, ধরো এখানে এ দিয়ে একটা গ্যাপ থাকলো, গ্যাপের পরে তোমাকে বলে দিবে তুমি কি প্রি মডিফাই করবা নাকি পোস্ট মডিফাই করবা, এটা তোমাকে ব্রেকেটে বলে দেওয়া থাকবে। দেখো এই যে প্রি মডিফাই দ্য নাউন, তাহলে প্রি মডিফাই মানে কি? কোনো কিছুর আগে বসবে, তার মানে এর পরে আর একটা শব্দ আছে, তাহলে নাউনকে মডিফাই করতে বলছে। নাউন কোনটা? ওই যে বয়টাকে, এই যে বয় শব্দটা, এই বয় বোঝার চেষ্টা করে কি বলছে। এই যে বয় শব্দটা রয়েছে না, এই বয় শব্দটাকে তুমি প্রি মডিফাই করবা, মানে বয়ের আগে কিছু বসাবা। কি বসাবা সেইটাও অনেক সময় বলে দেওয়া থাকে, কিছু কিছু ক্ষেত্রে বলা থাকে না। দেখো বলে দিছে তুমি কি বসাইতে পারবা, বলেছে যে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, তার মানে তুমি একটি অ্যাডজেক্টিভ বসাবা। তার মানে কি বসাবা? অ্যাডজেক্টিভ বসাইতে হবে। অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ কীভাবে হয় এই আলোচনা আমরা বিস্তারিত করব, তবে আমরা জাস্ট এখানে অ্যান্সারটা দেখি। তাহলে হি ইজ আ ড্যাশ বয়, তাহলে এখানে কি হইতে পারে? ধরো এখানে অ্যাডজেক্টিভ তো অনেক রকম হইতে পারে, আমি সিম্পল এখানে একটা এক্সাম্পল দিই, হি ইজ আ ব্রিলিয়ান্ট বয়। তাহলে অ্যান্সার কি হইতে পারে? এখানে চাইলে এখানে অ্যাডজেক্টিভ ব্রিলিয়ান্ট আছে, এখানে টল হইতে পারে, হি ইজ আ স্মার্ট বয় হইতে পারে, হি ইজ আ ফ্যাট বয় হতে পারে, হি ইজ আ ধরো আরও কি হইতে পারে, হি ইজ আ ট্যালেন্টেড বয় হইতে পারে, হি ইজ আ ট্যালেন্টেড। ওকে, অ্যাডজেক্টিভ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। তারপরে প্রি মডিফায়ার মানে কি? কোনো একটা ওয়ার্ড থাকবে, তার আগেও একটা ওয়ার্ড বসে তুমি মডিফাই করবা, দ্যাট ইজ কল্ড প্রি মডিফায়ার। 24 ব্যাচ এবং 25 ব্যাচ, আশা করছি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়েছে যে কিভাবে অ্যান্সারটা করবা। তুমি পরীক্ষার খাতায় অ্যান্সার করবা কিভাবে? এ নাম্বার দিয়ে শুধু লিখবা ব্রিলিয়ান্ট, বুঝে গেল? তোমাকে পুরো লাইন লিখতে হবে না, জাস্ট তুমি লিখতে হবে কিভাবে, দ্যাটস ইয়োর জব। তুমি কি করবা? তুমি হচ্ছে ওই এর মধ্যে গ্যাপে কোন মডিফায়ারটা বসবে সেটা অ্যান্সার করবা। 2 নাম্বার তথ্য বলে দিই, মডিফায়ার অ্যান্সার ডিফারেন্ট হতে পারে। তুমি যে উত্তরটা দিয়েছ একই রকমের একটা অ্যাডজেক্টিভ তোমার বান্ধবী ইউজ করতে পারে বা বন্ধু ইউজ করতে পারে। ইট ডাজন্ট মিন দ্যাট ওরটা ভুল হয়েছে বা তোমারটা ভুল হয়েছে, কারণ এখানে ব্রিলিয়ান্ট যেমন রাইট, টল দিল রাইট, স্মার্ট দিল রাইট, ফ্যাট দিল রাইট, ট্যালেন্টেড দিল রাইট, তার মানে অ্যান্সার ডিফারেন্ট হতে পারে। এটা দিয়ে ঘাবড়ানোর প্রয়োজন নাই যে আমার বন্ধু এটা দিল আমি তো এটা দেই নাই, মেবি আই অ্যাম রং। নো, দ্যাট ইজ দ্য রং কনসেপ্ট, দ্য অ্যান্সার ক্যান বি ডিফারেন্ট। ওকে, আসো আমরা তারপরে যাই একটু। পোস্ট মডিফাই জিনিসটা কি? যে ওয়ার্ড কোনো ওয়ার্ড বা যে ওয়ার্ডগুলো কোনো মডিফায়ার কোনো ওয়ার্ড বা নাউনের পরে বসে, খেয়াল করো, পরে বসে সেই ওয়ার্ড বা নাউনটাকে বিশেষায়িত করে। পূর্বে বসলে প্রি মডিফায়ার, পরে বসলে কি? পোস্ট মডিফায়ার। খেয়াল করো কি বলেছে, আই স আ ব্লাইন্ড ম্যান। ওকে, এই যে ব্লাইন্ড ম্যান, খেয়ালটা করে এটা একটা নাউন না? এই ব্লাইন্ড ম্যান ওয়ার্ডটাকে মডিফাই করতে বলছে। এই ব্লাইন্ড ম্যান ওয়ার্ডটাকে ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল, কি ব্যবহার করে তুমি পোস্ট মডিফাই করবা সেটা বলে দিচ্ছে। কি ব্যবহার করতে বলছে বলো দেখি? প্রেজেন্ট পার্টিসিপল। ভাইয়া তো এগুলো পড়াবো তোমাকে, প্রেজেন্ট পার্টিসিপল কি, পাস্ট পার্টিসিপল কি, পারফেক্ট পার্টিসিপল কি, সব পড়াবো। জাস্ট তুমি এখানে মাথায় রাখো যে কি বলছে এখানে, ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য নাউন। এই যে নাউনটা ব্লাইন্ডম্যানকে কি বলছে? পোস্ট মডিফাই করতে, অর্থাৎ এর পরে একটা শব্দ বসিয়ে তুমি এটাকে মডিফাই করবা। আচ্ছা, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কি, পাস্ট পার্টিসিপল কি, আমরা বিস্তারিত আলোচনায় যাব। জাস্ট অ্যান্সারটা তোমরা দেখি করতে পারো কিনা, কেউ কারো ধারণা আছে কিনা? আই স আ ব্লাইন্ড ম্যান। সো সবাই একটু আমাকে কমেন্টে উত্তরটা জানাও যেখানে কি হবে। আমরা সবাই পড়ায় মনোযোগ দিব। আমাকে একটু অ্যান্সারগুলো জানাও যে এই জায়গায় কি অ্যান্সার হইতে পারে। আমরা অপ্রয়োজনীয় আলোচনা বা অপ্রয়োজনীয় বিষয় থেকে আমরা বিরত থাকি, আমি বারবারই বলছি। অপ্রয়োজনীয় বিষয় থেকে আমরা বিরত থাকাটাকে আমি ভালো মনে করি। আচ্ছা, এখন মনে করো
অনেকে তোমরা অ্যান্সার দিচ্ছ, কি অ্যান্সার দিচ্ছ ভাই বলি তোমাদেরকে। হ্যাঁ, আমি 2টা অ্যান্সার নেই, খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছে এখানে। কি আছে? তোমরা অ্যান্সার দিয়েছো কি? একটা অ্যান্সার এসেছে ধরো ওয়াকিং, আবার কারো কারো অ্যান্সার এসেছে ধরো এই অ্যান্সারটা ওয়ার্কিং দিয়েছে হাসান রাব্বি, উত্তরটা দিয়েছে। আরেকজন উত্তর দিয়েছে ধরো ক্রসিং দ্য রোড, সুরাইয়া আক্তার বলেছে ক্রসিং দ্য রোড, ক্রসিং দ্য রোড। আরও একটা অ্যান্সার নিচ্ছি আমি, ধরো তারা হয়তো পারে, জিনিসগুলো না পারলে উত্তরগুলো দেওয়া সম্ভব ছিল না। আরেকজন অ্যান্সার দিয়েছে ধরো ক্রাইং। হ্যাঁ, জান্নাত আমাদেরকে জানিয়েছে উত্তর, সেটা হচ্ছে ক্রাইং। সুন্দর, তোমাদের ট্রাইগুলো চমৎকার হচ্ছে, খুবই সুন্দর হচ্ছে তোমাদের এক্সাম্পলগুলো। এখন দেখো আই স ব্লাইন্ড ম্যান টু সুইম, না এখানে টু সুইম নেওয়া যাচ্ছে না। এখন খেয়াল করো ভাইয়া, তোমাদের উত্তর সঠিক ভুল হয়েছে ওইটা ব্যাপার না, হ্যাঁ, কিন্তু তুমি অ্যান্সার করার টেকনিকটা একটু দেখো। তুমি কিভাবে অ্যান্সার করবা, প্রশ্নের মধ্যে কোন জায়গায় বেসিক ভুল থাকে খেয়াল করো। যখন এখানে বলেছে প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে বুঝতে হবে একটি মাত্র শব্দ বসাবা। কি বললাম আবার? যদি তোমাকে শুধু প্রেজেন্ট পার্টিসিপল বলে, তোমাকে অ্যান্সারটা একটি মাত্র পার্টিসিপল দিয়ে শেষ করতে হবে বাক্যটা। বুঝো নাই? আমি আবার বলছি, খেয়াল করো। যদি তোমাকে বলে শুধু প্রেজেন্ট পার্টিসিপল, শুধু বলে কি প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে কয়টি ওয়ার্ড দিতে পারবে তুমি? 1 ওয়ার্ড, একটি মাত্র ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটাকে কমপ্লিট করে ফেলতে হবে। তার মানে এইটা অনুযায়ী উত্তর কোনটা হচ্ছে? ওয়াকিং অথবা ক্রাইং উত্তর সঠিক। কিন্তু আমাদের দেখো এইটা কিন্তু সঠিক না, কারণ কি এখানে তো একটা ওয়ার্ড না, এটা কিন্তু উত্তরটা ভুল। কিন্তু তোমার পরীক্ষায় যদি এইভাবে আসতো যে ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, ফ্রেজ যখন আসবে তখন তুমি একের বেশি শব্দ বসাইতে পারবা, তখন একটা বসালে উত্তর হবে না, তখন বসাইতে হবে কি মোর দেন ওয়ান। এই জিনিসটাকে খুব সুন্দরভাবে নোট করো। কি? যদি তোমাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল, এটা প্রেজেন্ট পার্টিসিপল এটা যে কোনো ক্ষেত্রে হইতে পারে, এটা কোয়ান্টিফায়ার, তারপর হচ্ছে ধরো হচ্ছে কি হইতে পারে, এটা ধরো কোয়ালিফায়ার বা যে কোনো ওয়ার্ড। যদি শুধু ওইটা বলে তাহলে কি করবা? যদি শুধু অ্যাডজেক্টিভ বলে অ্যাডজেক্টিভে পূরণ করবা, অ্যাডজেক্টিভ ফ্রেজ বললে তাহলে একের বেশি শব্দ ইউজ করবা। তাহলে এখানে কি যদি বলতো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তখন কি করবা? 1 প্লাস ওয়ার্ড, হ্যাঁ, তখন একের বেশি শব্দ তুমি ব্যবহার করবা। এই ব্যাপারটাকে মাথায় রাখো। যদি ফ্রেজ না থাকে তুমি একটি শব্দ উত্তর করবা, ফ্রেজ ওয়ার্ডটা থাকলে তুমি মোর দেন ওয়ার্ড ওয়াজ ইউজ করতে পারবা। ঠিক আছে? তাহলে এই পার্টে আমরা মোটামুটি আশা করছি ক্লিয়ার। চলো আমরা একটু প্রি মডিফায়ার নিয়ে আমরা খুব টু দ্য পয়েন্ট আলোচনা করব। হ্যাঁ, যেগুলো পরীক্ষায় তোমার যেগুলো হলেই হবে অতটুকুই আলোচনা, অতিরিক্ত অতিরঞ্জিত আমি করব না, যেন তুমি টু দ্য পয়েন্ট অল্প পড়েই জন্য পুরোটা মার্ক আর্ন করতে পারো। প্রি মডিফায়ার এখানে একটু খেয়াল করো, আমরা এক নজরে একটু দেখে নেই কি বলছে। চলো আমরা প্রি মডিফায়ারের উপাদান, উপাদান মানে কি, কোন প্রি মডিফায়ার দিয়ে কি বুঝায়, এখানে আমি 2, 3টি বা বিশেষ করে যেগুলো অধিক গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে 90% ক্ষেত্রে, 99% ক্ষেত্রে সেগুলো দিয়েছি। এর বাহিরেও কিছু কিছু প্রশ্ন আসে যেগুলো আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করতে গিয়ে তোমাকে আলোচনা করে দিব, সলভ করে দিব। খেয়াল করে কি বলছে। ডিটারমিনার যখন বলবে তখন ডিটারমিনার প্রশ্নটা আসলে তোমার মাথায় যে ওয়ার্ডটা আসবে সেটা হচ্ছে দা ইউজ করার চেষ্টা করবা। ডিটারমিনারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোন ওয়ার্ডটা তোমার মাথায় আসবে সেটা হচ্ছে দা। ডিটারমিনার আরও আছে, ওয়ান আছে, তারপর আছে ফিউ আছে, আরও এরকম লিটল, এরকম আরও ওয়ার্ড আছে। খেয়াল করো, কিন্তু আমরা ইউজ করবো কি, ডিটারমিনারের নামটা যখন তোমার মাথায় আসবে, ফার্স্ট অফ অল ইউ নিড টু জাস্ট মেক দ্য কনসেপ্ট অফ দা ইউজ করে অ্যান্সারটা করার চেষ্টা করবা, দেখবা মোস্ট অফ দ্য কেসেস তোমার উত্তর হয়ে গেছে দা। ডিটারমিনার মানে কি? দা। এখন প্রিডিটার মানে ডিটারমিনার কি? যে ওয়ার্ডটা ডিটারমিনারেরও আগে বসতে পারে। খেয়াল করো, প্রি মডিফায়ার তো সবগুলোতে না, সেটা তো কোনো নাউনের আগে বসবে, তাই না? কোনো নাউন অথবা প্রোনাউনের আগে বসবে। আচ্ছা, এখন বলছে কি দেখো, যে ডিটারমিনার যদি বসে তাহলে ওই নাউনটার আগে কি বসবে? একটা দা বসবে। যদি প্রিডিটারমিনার বলে তাহলে মাথায় রাখতে হবে প্রিডিটার মানে হচ্ছে দায়ের আগে যেটা বসবে। তার মানে ডিটারমিনারটা দেওয়া থাকবে, তুমি তার আগে বসাবা কি অল অথবা ফিউ, এই দুইটা। বিশেষ করে অল, বিশেষ করে অল, অনেক ক্ষেত্রে নানও হইতে পারে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে নানও হইতে পারে, নান অফ দ্য স্টুডেন্টস। ওকে,
তারপর আসো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি আমরা বিস্তারিত আলোচনা করব। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে এমন কিছু শব্দ যারা কোনো নাউন অথবা প্রোনাউনের সম্পর্কে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ বা যে কোনো ধরনের কন্ডিশন বোঝায়, তাদেরকে আমরা বলি অ্যাডজেক্টিভ। বিস্তারিত আলোচনা আছে এগুলোর উপরে। ইন্টেন্সিফায়ার খুবই ইম্পর্টেন্ট, দুইটা ওয়ার্ড মনে রাখো, তাহলে হয়ে যাবে ভেরি আর হচ্ছে মাচ। তীব্রতা জ্ঞাপক। পজিটিভ প্রোনাউন কি? মাই, আওয়ার, দেয়ার, ইয়োর, হিজ, হার, ইটস, সবগুলো বিস্তারিত আলোচনা আছে। ডেমনস্ট্রেটিভ দিস, দেট, দেশ, দোস, চারটা হলেই হয়। আর্টিকেল এ এন দা আমরা জানি। এরপরে আসো কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার কি কি আছে আমাদের? মেনি, মোর, মাচ, আর অনেক রয়েছে, তবে এগুলা দিয়েই মোটামুটি হয়ে যায়। হ্যাঁ, কোয়ান্টিফায়ার সাথে আরো দুই একটা শব্দ ইউজ করো, সেটা হচ্ছে কি, ধরো লিটল আর হচ্ছে ফিউ। লিটল আর হচ্ছে ফিউ, এই দুইটা ওয়ার্ড। ইনফিনিটিভ টু প্লাস ভার্বে বেস ফ্রম ভি ওয়ান ওয়া হোয়াট হচ্ছে না বেস ফর্ম। পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, নাউন, অ্যাডজেক্টিভ, সবকিছু মোটামুটি আমি এখানে লিখে রাখছি। বিস্তারিত আলোচনা আমরা যাচ্ছি। ভাই আমরা কি স্ক্রিনশট নিব নাকি নোট করবো? তোমরা যদি নোট করে তাহলে ভালো হয়। হ্যাঁ, নোট করলে পুরোটা জিনিস তোমার কাছে আসলো। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল কি ভাইয়া? প্রেজেন্ট পার্টিসিপল আলোচনা করবো। হ্যাঁ, আমি প্রেজেন্ট পার্টিসিপল সবগুলো বিষয়কে আলোচনা করে দিব আজকে, প্রত্যেকটা বিস্তারিত আলোচনা করব। নেটওয়ার্ক আসলে সমস্যা করতেছে, কিন্তু নেটওয়ার্কটাকে ইস্যু করে আসলে কিছু করার নাই। মানে ভাইয়া তো চাইলে ক্লাস আমাদের না করাইতে পারতাম আজকে, কিন্তু আমার মনে হয়েছে যে না, বন্ধ দেওয়া ঠিক হবে না। আচ্ছা, আগের স্লাইড একটু দেখতে চাইছো, এটা একটু খেয়াল করে একটা স্ক্রিনশট রাখো ছোট করে। আমরা আজকের মধ্যেই প্রি মডিফায়ারের ফুল কনসেপ্ট আলোচনা শেষ করব। এরপরে ক্লাসে আমরা হচ্ছে পোস্ট মডিফাই করব। ভাই তাহলে একটু দেরি করেন প্লিজ লিখতে। ওকে, তোমরা একটু লিখে ফেলো এই পেজগুলো। হ্যাঁ, তাহলে আমি আরেকবার একটু বলে দিচ্ছি, তোমরা একটু নোট করো দ্রুত। কি বলছি? ডিটারমিনার কি? দা এবং ওয়ান। প্রি ডিটারমিনার কি? অল, ফিউ। আমি বলেছি এগুলাই না, এছাড়াও আরও আছে, তবে বিশেষ করে এগুলোই পরীক্ষায় এনাফ, মোর দেন এনাফ, এখান থেকে বেশি প্রশ্ন আসে। অ্যাডজেক্টিভ দিলে কি? অ্যাডজেক্টিভ আমরা আলোচনা করব বিস্তারিত, তাও বলেছি। নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝায় যে সকল শব্দ। ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে অধিক গুরুত্ব জ্ঞাপক। হ্যাঁ, ইন্টেন্সিফাই মানে কি? কোনো কিছুর অধিক গুরুত্ব করা, এটা তীব্রতা বৃদ্ধি করা। তাহলে ইন্টেন্সিফায়ার মানে কি? কোনো জিনিসের তীব্রতা বৃদ্ধি করা। যে হি ইজ আ বয়, হি ইজ এ গুড বয়, হি ইজ আ ভেরি গুড বয়। এই ভেরি বলে সে কতটা ভালো, এটার উপর তীব্রতা জ্ঞাপন করা হয়েছে। তারপরে কি? পজিটিভ প্রোনাউন, মাই, আওয়ার, দেয়ার, এগুলো আলোচনা করব আমরা। ডেমনস্ট্রেটিভ আছে আমাদের চারটা, দিস, দ্যাট, দেশ, দোজ। আর্টিকেল তিনটা, এ এন দা। ওকে, এই পেজটা ভাইয়া যাচ্ছি আমরা। তারপরে আসো কোয়ান্টিফায়ার মানে কি? পরিমাণবাচক বা পরিমাণ জ্ঞাপক, যেই ওয়ার্ডগুলো দিয়ে পরিমাণ বোঝায় নাউন বা প্রোনাউনের। যে আই হ্যাভ লিটল ওয়াটার, আই হ্যাভ মাচ ওয়াটার, আই হ্যাভ মেনি বলস, আই হ্যাভ মেনি পেন্স, এগুলা। ইনফিনিটিভ জাস্ট সিম্পল ধারণা রাখো, টু প্লাস ভার্বে বেস ফ্রম, পাস্ট পার্টিসিপল V3, প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি। এগুলাকে তুমি মুখস্থ বা ভালোভাবে বুঝতে হবে, খুবই ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে এই তিনটা টপিকের উপরে। ঠিক আছে? আচ্ছা, লাস্ট নাউন অ্যাডজেক্টিভ। নাউন যখন অ্যাডজেক্টিভ হয়ে কাজ করে, এটা আমরা আলোচনা করব। ওকে, চলো আমরা তারপরে আলোচনা একটু চাই। কি বলেছে খেয়াল করো। উপরিত এলিমেন্টগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা এখন একটু করব। দেখো কি বলেছে। ডিটারমিনার, আমরা প্রথমে বলেছি ডিটারমিনারের কথা যদি মাথায় আসে, দা এবং ফিউ। মোস্ট অফ দ্য কেসেস আমরা দা দিয়ে উত্তরটা করতে পারবো। মোস্ট অফ দ্য কেসেস দাটাই উত্তর হবে। তুমি ধরো পরীক্ষার হলে বসে অনেক চিন্তা না করে প্রথমেই দা দিয়ে চিন্তা করবা, দেখো তোমার অ্যান্সারটা মোটামুটি মিলে যাবে। আচ্ছা, খেয়াল করে কি বলেছে। ডিটারমিনার মানে হলো নির্দেশক। ডিটারমিনার মানে কি? নির্দেশক, নির্দেশ করা। সুতরাং যখন কোনো নাউনকে নির্দেশ করতে বলা হয়, ঠিক তখনই ডিটারমিনার দা ব্যবহৃত হয়। দা ছাড়াও আরও কয়েকটি ডিটারমিনার আছে, তবে সবচেয়ে বহুল ব্যবহৃত ডিটারমিনার কি? দা। সবচেয়ে বহুল ব্যবহৃত ডিটারমিনার হচ্ছে আমাদের দা। যেমন ধরো আমরা একটু এক্সাম্পল দেখি। যমুনা ইজ ড্যাশ লংগেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি। বাক্যটা বুঝো কি বলছে। প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, এই যে কোনটাকে বলছে, এই যে লংগেস্ট অ্যাডজেক্টিভটা রয়েছে, প্রি মডিফাই করবা।
তার মানে প্রি মডিফাই কিন্তু নাউনকেও করা যেতে পারে, অ্যাডজেক্টিভকেও করা যেতে পারে। বিশেষ করে দুইটাকে আমরা প্রি মডিফাই করি। কাকে কাকে আমরা প্রি মডিফাই কাকে কাকে করি? আমরা বিশেষ করে প্রি মডিফাই করতে পারি দুইটা জিনিসকে। সেটা কি? একটা হচ্ছে নাউন, আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মাথায় রাখো, এই দুটো শব্দকে বা এই দুটো পার্ট অফ স্পিচকে আমরা প্রি মডিফাই করতে পারি। তাহলে এখন কি বলেছে দেখো, যমুনা ইজ লংগেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি। বলেছে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে প্রি মডিফাই করো উইথ ডিটারমিনার। দেখো এখানে কি হবে, এখানে স্বাভাবিকভাবে আমরা ডিটারমিনার দেখলে বুঝে নিব অ্যান্সার কি হবে। সে জায়গার মধ্যে সে জায়গায় কি হবে ভাইয়ারা? সেখানে হচ্ছে সিম্পলি অ্যান্সারটা হবে হচ্ছে দা। কিন্তু তুমি অন্যভাবে কিন্তু অ্যান্সারটা চিন্তা করতে পারো। আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি, এই লংগেস্টকে আমরা কি বলি? সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি শুধু কি লংগেস্ট? তোমরা এসএসসিতে পড়ছো লংগেস্ট, বেস্ট, টলেস্ট, ফাস্টেস্ট, মোস্ট ফ্যান্টাস্টিক, মোস্ট বিউটিফুল। তাহলে এরকম ইএসটি যুক্ত অথবা মোস্ট যুক্ত শব্দকে আমরা বলে থাকি কি? সুপারলেটিভ ডিগ্রি। তাহলে খেয়াল করো তো, এই জায়গায় একটা ছোট্ট নোট করো, সুপারলেটিভ ডিগ্রি আগে কি বসে? দা বসে। সুপারলেটিভ ডিগ্রি আগে কি বসে? ছোট্ট একটা নোট, সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে, তাহলে কি বললাম খুব মনোযোগ দিয়ে বুঝো, সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে একটা বাক্যে, একটা অ্যাডজেক্টিভ, তাহলে ওইটার পূর্বে তোমাকে অবশ্যই একটা দা বসাইতে হবে। সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে, ঠিক আছে? ওকে, এটা কিন্তু নতুন একটা তথ্য দিয়ে দিলাম, তুমি জাস্ট মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখানে দেখো সুপারলেটিভ আছে, তুমি তো এটা দেখে কিন্তু অ্যান্সার করে ফেলতে পারো। এখানে কি হচ্ছে অ্যান্সার? তাহলে দা। যমুনা ইজ দ্য লংগেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি। ঠিক আছে? তাহলে কি তোমরা কি বুঝতে পারলা অ্যান্সার কি হবে? এই তো সবাই মোটামুটি অ্যান্সার করছে, সবাই মোটামুটি অ্যান্সার করছে। হ্যাঁ, ওয়ান অফ দ্য থাকলেও সেটা কিন্তু সুপারলেটিভ। ওয়ান অফ দ্য কিন্তু সুপারলেটিভের একটা ফর্ম। আমিও সুপারলেটিভ চিন্তা করছি। হ্যাঁ, অনেকে কিন্তু সুপারলেটিভ চিন্তা করে অ্যান্সার দিছো। দেখো ভাইয়া, এটা এক্সামে কত নাম্বার থাকবে? এটা 9 নাম্বারে থাকে। আচ্ছা, এখন দেখো তোমরা অনেকে যেটা করতে পারবা সেটা হচ্ছে তুমি এইভাবে অ্যান্সারটা করতে পারবা। আবার যারা অনেক বেশি রিডিং হ্যাবিট আছে, যারা পড়ার হ্যাবিট বেশি বেশি আছে, রিডিং হ্যাবিট যাদের বেশি, তারা কিন্তু অন্যভাবে সেন্টেন্স দেখেও চিনতে পারে। রিডিং হ্যাবিটটা মানে অত বেশি ইম্পর্টেন্ট। যারা তোমরা রিডিং হ্যাবিট নাই, যারা তোমরা বই পড়ো না, ইংলিশ বই পড়ো না, এটা ইংলিশ বই তোমাদের এখন টাইম নেই, তোমরা অনেক বিজ্ঞান স্টুডেন্ট অনেকে, কিন্তু রিডিং হ্যাবিটটা খুবই জরুরি। এটা হোক কোনো গল্পের বই, কোনো ম্যাগাজিন অথবা কোনো মোটিভেশনাল বই, যে কোনো ইংরেজি বই পড়াটা তোমার জন্য যে কত বেশি হেল্পফুল, এটা যারা পড়ে তারা বুঝতে পারে। অথবা শুধু যদি তুমি নিউজ পেপার পড়ো, তুমি ডেইলি যদি অ্যাটলিস্ট আধা ঘন্টা শুধু নিউজ পেপার পড়ো, ধরো তুমি ডেইলি স্টার পড়লা, অথবা 1 ঘন্টা, তুমি তোমার লাইফ থেকে 1 ঘন্টা শুধু ডেইলি স্টার পড়াতে দাও, ইয়োর লাইফ, ইয়োর ইংলিশ প্রফিসিয়েন্সি, ইয়োর এফিসিয়েন্সি, এভরিথিং উইল বি জাস্ট ডাবলড ইন বিটুইন 1 or 2 months। 1-2 মাসের মধ্যে দ্বিগুণ হয়ে যাবে তোমার ইংলিশ প্রফিসিয়েন্সি, ইউর স্পিকিং, ইউর ভোকাবুলারিজ, ইউর গ্রামার, ইউর রাইটিং স্কিল, ইউর রিডিং স্কিলস, এভরিথিং উইল বি জাস্ট dramatically changed. So if you want to change your English proficiency, start reading daily newspaper. এটা করো, দেখো তোমার কি ড্রামাটিক্যাল চেঞ্জ হয়। তোমার গ্রামার পড়তে কঠিন লাগে, দ্যাট উইল বি সুপার ইজি ফর ইউ ইফ ইউ জাস্ট স্টার্ট রিডিং নিউজ পেপার ডেইলি। জাস্ট গিভ ইউর 1 hour, valuable 1 hour. I believe that will be a biggest investment in your life. ওকে, পিডিএফটা দিবেন না ভাই, আগে ক্লাস করো। ভাইয়া এক্সামে কি আমরা শুধু অ্যান্সারটি লিখবো? এক্সামে তো ফুল অ্যান্সার লেখা লাগে না, এক্সামে শুধু অ্যান্সার লিখতে হবে। এক্সামে শুধু অ্যান্সারটা লিখবা, ওই টপিকটার অ্যান্সার হবে, ঠিক আছে? ফুল বাক্য লেখার প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে যমুনা ইজ দ্য লংগেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি। এক্সামে শুধু অ্যান্সার হবে, পুরো বাক্য লেখার প্রয়োজন নেই, কারণ পুরো বাক্য বলতে পুরো প্যারাগ্রাফ আসবে, তুমি এত বড় লিখবা কেন? শুধু যেই জায়গায় যেই অ্যান্সার হবে অতটুকুই লিখবা। আচ্ছা, তারপরে আসো, তাহলে আমরা ডিটারমিনার পারলাম। আসো আমরা দেখি একটু প্রি ডিটারমিনার। প্রি ডিটারমিনার মানে খেয়াল রাখতে হবে, অর্থাৎ যেইখানে তোমার ডিটারমিনার আছে তাকে তুমি আবার কি করবা? তাকেই আবার প্রি মডিফাই করবা। মজা না ব্যাপারটা?
আমরা জানি দা হচ্ছে একটা ডিটারমিনার। এখন দাকে যদি আবার আমি মডিফাই করি তাহলে কি হয়ে যাবে? ডিটারমিনারকে মডিফাই করা, প্রি মডিফাই দ্য ডিটারমিনার, তাহলে কি হলো? প্রি ডিটারমিনার। তাহলে দেখো কি বলছে, পূর্ব নির্দেশককে ইংরেজিতে প্রি ডিটারমিনার বলা হয়। এই মডিফায়ারটি সাধারণত ডিটারমিনারের আগে বসে। তাহলে আমরা জানি কি ডিটারমিনার কি? ডিটারমিনার হচ্ছে দা। তাহলে দায়ের আগে যে বসবে সে একটা কি? প্রি ডিটারমিনার। ওকে, বহুল ব্যবহৃত প্রি ডিটারমিনার হলো অল। বেশির ক্ষেত্রে আমরা অল দিয়ে অ্যান্সার করতে পারি। এটার একটা বিস্তারিত পিডিএফ তোমাদেরকে আমি আরেকটা দিব। হ্যাঁ, এটার উপর মানে হচ্ছে তোমার প্রি মডিফায়ারে অল ছাড়া আর কি কি বসতে পারে, ডিটারমিনারে দা ছাড়া আর কি কি ক্ষেত্র বিশেষে বসতে পারে, এটার উপর আলাদা একটা পিডিএফ দিব তোমাদেরকে। খেয়াল করো, ইউজ আ প্রি ডিটারমিনার। তাহলে কি বলছে? এই যে প্রি ডিটারমিনার, তার মানে প্রি ডিটার মানে যেখানে তুমি শুনবা সেখানে আরেকটা ডিটারমিনার থাকতে হবে। ডিটারমিনারটাকে এই যে দা, তাহলে এই দা ডিটারমিনার আগে কি বসাবা? অল, নান, ফিউ, এগুলা। তাহলে কোনটা দিয়ে মানায় দেখো তো? অল দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে, আজকে সব শিক্ষার্থীরা উপস্থিত। তাহলে এখানে কি আসছে আমাদের উত্তরটা বলো দেখি। এই যে অনেকে অ্যান্সার দিচ্ছ মোস্ট, নান, অল। ভাইয়া ওয়ান অফ দ্য লেখা যাবে? ওয়ান অফ দ্য কোথায় লেখা যাবে? তোমরা চাইলে তো এখানে নান অফ দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট বলতে পারো, অল অফ দ্য স্টুডেন্টস, ফিউ অফ দ্য স্টুডেন্ট। এখানে যদি অফ থাকতো তাহলে কিন্তু তুমি অনেকগুলো অ্যান্সার করতে পারতা। অফ থাকলে নান অফ দ্য স্টুডেন্টস, তারপরে কি বলতে পারতা? ধরো সাম অফ দ্য স্টুডেন্টস, এগুলো বলতে পারতা। কিন্তু এই সাম অথবা নানের সাথে কিন্তু অফ যুক্ত হয়। খেয়াল করো, একটা ছোট্ট নোট, সাম সাথে কি লাগবে? অফ দ্য স্টুডেন্টস, সাম অফ দ্য স্টুডেন্টস। আবার নান অফ দ্য স্টুডেন্টস, নান অফ দ্য স্টুডেন্টস। তাহলে উভয় ক্ষেত্রে অথবা ফিউ অফ দ্য স্টুডেন্টস, অথবা কি বললাম? ফিউ অফ দ্য। তাহলে উভয় ক্ষেত্রে খেয়াল করো, তিনটা ক্ষেত্রে আমাদের যেটা কমন সেটা হচ্ছে এখানে একটা অফ আছে, রাইট? অফ আছে। তার মানে দেখো প্রি ডিটারমিনার কিন্তু আমি ইউজ করতে পারলাম না। তাহলে এখানে বেস্ট অপশন কোনটা? তুমি যখন অল ইউজ করবা, অলে কিন্তু কোনো মাঝখানে অফ নাই, তাহলে তুমি সরাসরি লিখতে পারছো অল দ্য স্টুডেন্টস। তার মানে খেয়াল করো মাঝখানে কোনো গ্যাপ নাই। তাহলে তুমি বেস্ট অপশন কোনটা? যেহেতু এখানে অফ নাই, তুমি বেস্ট অপশন হচ্ছে অল ইউজ করা। অল দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে, আজকে সব শিক্ষার্থীরা উপস্থিত। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? অল দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে। আগেরটাই কি? যমুনা ইজ, না ওয়ান অফ দ্য লিখতে পারবা না। আমি তোমার প্রশ্নটা বুঝেছি, তুমি ওয়ান অফ দ্য লিখতে পারবা কিনা বলছো, কিন্তু প্রবলেমটা হচ্ছে এই জায়গায় তুমি ওয়ান অফ দ্য কখন লিখবা জানো? ওয়ান অফ দ্যার একটা ব্যবহার আছে, মজার ব্যাপার। হ্যাঁ, এভরির সাথে দা হয় না, এভরি কেন হবে? আচ্ছা, এই যে যমুনার সাথে তুমি ওয়ান অফ দ্য কখন লিখতে পারবা? ওয়ান অফ দ্য লেখার সুযোগ হচ্ছে যখন তোমার এখানে রিভার না থেকে রিভার্স থাকবে। ওয়ান অফ দ্যার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্টলি মাথায় রাখতে হবে তোমার পরে যে নাউনটা আছে সেটা কিন্তু প্লুরাল হবে। এই জিনিসটা যদি তুমি ভুল করো তাহলে কিন্তু হচ্ছে না। যেমন দেখো কি বলছে, যমুনা ইজ দ্য লংগেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি। যমুনা আমাদের দেশের সবচেয়ে কি? সবচেয়ে লম্বা নদী। কিন্তু ওয়ান অফ দ্য দিল অর্থটা কি দাঁড়াইতো? যে যমুনা হলো বাংলাদেশের সবচেয়ে লম্বা নদীগুলোর মধ্যে একটি। কথাই বোঝা গেল? আচ্ছা, তাহলে কি দাঁড়াইলো? নদীগুলোর মধ্যে একটি। তার মানে যমুনার সমান লম্বা আরো নদী আছে, তাই তো? তাহলে যেহেতু আরো নদী আছে, তাহলে নদীগুলো কি হইলো? প্লুরাল হইল না? অনেকগুলো লম্বা নদীর মধ্যে অন্যতম একটি লম্বা নদী হচ্ছে যমুনা। তার মানে হইতেছে যে এই অনেকগুলো লম্বা নদী এরা কিন্তু প্লুরাল এই বাক্যে। অনেকগুলো যেহেতু, তাহলে তোমার এখানে কি লাগবে? প্লুরাল লাগবে। কিন্তু এখানে তো প্লুরাল নাই রে ভাইয়া, কি করতে হবে? তোমাকে শুধুই একটা সুপারলেটিভ ইউজ করতে হবে, দা ইউজ করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এইটা কি হবে আমাদের অ্যান্সার? অল। ঠিক আছে, ওকে, চলো আমরা মোটামুটি প্রি ডিটারমিনার ক্লিয়ার। আসো অ্যাডজেক্টিভ নিয়ে আমাদের বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে। সবচেয়ে বেশি প্রশ্ন আসে এখান থেকে। মোস্ট ইম্পর্টেন্টলি এই টপিকটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। আমরা একটু সহজে অ্যাডজেক্টিভটাকে ক্লিয়ার করি। খেয়াল করো, অ্যাডজেক্টিভ ভাই একটু তোমাদেরকে বুঝাই দিই কীভাবে অ্যাডজেক্টিভ তোমরা বের করবা। খেয়াল করো, অ্যাডজেক্টিভের রুলটা দেখো।
খুব সহজে আমি অ্যাডজেক্টিভকে তোমাকে বুঝাই দিচ্ছি। অ্যাডজেক্টিভ হলো যে সকল শব্দ কোনো নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয়েছে কি? অ্যাডজেক্টিভ। তাদেরকে অ্যাডজেক্টিভ বলে। যেমন ধরো, আমি একটা এক্সাম্পল দিই তোমাকে। ধরো আমরা একটা উদাহরণ নিই। আমি সাধারণ একটা উদাহরণ নেই, তোমাকে অনেকগুলো এরকম তুমি নিজে লিখতে পারবা। ভাইয়া তোমাকে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, যেমন ধরো আমি বললাম যে দ্য বুক ইজ ওল্ড। খেয়াল করো তো এখানে কি বলছি আমি। কিভাবে বুঝবা কোনটা পার্ট অফ স্পিচের মধ্যে অ্যাডজেক্টিভ হয়? হ্যাঁ, পার্ট অফ স্পিচের ক্লাসটা নিলে আরও সহজ হবে তোমাদের জন্য। কালকে নিচ্ছি ক্লাস একটা টেন্সের উপরে। দ্য বুক ইজ ওল্ড, বইটা পুরাতন। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো তো আমি কি বলছি। এই যে ওল্ড ওয়ার্ডটা ইউজ করলাম, বলো দেখি। এই যে দা বুক কি? দা হচ্ছে একটা ডিটারমিনার, রাইট? দা কি আমাদের? দা হচ্ছে একটা, বুঝো তুমি অ্যাডজেক্টিভ কিভাবে বুঝবা বা বের করবা। এখানে দা কি? আমাদের মূল শব্দ কি এখানে? বুক। বুক হচ্ছে কি? একটা নাউন, রাইট? বুক হচ্ছে একটা নাউন। নাউন মানে কি? কোনো কিছুর নামই একটা নাউন। সেটা বই, খাতা, কলম, মোবাইল, মানুষ, যে কোনো কিছুর নামই একটা নাউন। তাহলে এই নাউনটাকে কি করেছে? ডিটারমিন করেছে, নির্দেশ করেছে এই বইটি। নির্দেশনা না, ডিটারমিন তো নির্দেশনা। তাহলে এই বইটাকে যেহেতু নির্দেশনা দিয়েছে, তাই এটা কি? তাই এটা হচ্ছে আমাদের একটা ডিটারমিনার, রাইট? ডিটারমিনার। এখন বলেছে এইটা হচ্ছে আমাদের মূল ভার্ব, এই ইজ কি আমাদের ভার্ব। এখন বলেছে যে বইটি কেমন, বইটির অবস্থা বুঝাইছে। এটা কি নতুন অবস্থায় আছে, ছেঁড়া অবস্থায় আছে, ভালো অবস্থায় আছে, এটা কি পুরাতন অবস্থায় আছে, রাইট? তার মানে এই শব্দটা, এই ওল্ড শব্দটা কি করলো দেখো দেখি। এই ওল্ড শব্দটা এই নাউনটার একটা অবস্থা প্রকাশ করলো। নাউনটা কি অবস্থায় আছে, তাই এইটা হবে কি আমাদের? এটা একটু অবভিয়াসলি অ্যাডজেক্টিভ। তাহলে দ্য বুক ইজ ওল্ড, এখানে অ্যাডজেক্টিভ ওল্ড শব্দটি কাকে মডিফাই করেছে? কার দোষ, কোন অবস্থা? কোনটা পুরাতন? বইটা। তাহলে বই যেহেতু একটা নাউন, তাহলে নাউনকে মডিফাই করতে পারে কে? একটা অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এখন দেখি তোমরা, আমি একটা সেন্টেন্স লিখবো, তোমরা বলবা এই বাক্যে কোনটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আচ্ছা ধরো ভাই এখানে একটা এক্সাম্পল দিই তোমাকে। এইখানে ধরো লিখলাম the boy who is uh, playing in the midfield is a brilliant player. আচ্ছা, এই বাক্যের মধ্যে, এই পুরোটা বাক্যের মধ্যে তোমরা একটু বলো দেখি কোন ওয়ার্ডটা এখানে অ্যাডজেক্টিভ। ভাইয়া কালার কি অ্যাডজেক্টিভ হতে পারে? হ্যাঁ, কালার তো অ্যাডজেক্টিভ। কালার তো অবভিয়াসলি অ্যাডজেক্টিভ। রেড, ব্লু, ব্ল্যাক এগুলো অ্যাডজেক্টিভ। আই সো আ রেড কার, রেড এখানে অ্যাডজেক্টিভ।
ওকে, তাহলে তোমরা মোটামুটি সবাই অ্যান্সারটা সঠিকই দিয়েছো, আমরা তারপর একটু দেখছি। ওকে, তাহলে এইখানে কোনটা আমাদের অ্যাডজেক্টিভ বলো দেখি। আমাদের অ্যাডজেক্টিভ হবে এই জায়গার মধ্যে কোনটা, যেই ওয়ার্ডটা কোনো একটা নাউনকে মডিফাই করেছে। কি বলছে দেখো, দ্য বয় হু ইজ প্লেয়িং ইন দ্য মিডফিল্ড, যেই ছেলেটি মিডফিল্ডে খেলছে ইজ আ ব্রিলিয়েন্ট প্লেয়ার। তাহলে এইখানে প্লেয়ার হচ্ছে একটা নাউন, খেয়াল করো। এই প্লেয়ার কি কোনো কিছু একটা নাম, এটা পেশার নাম প্লেয়ার, পেশা যে কোনো যে খেলে। তাহলে এইটা যদি হয় একটা নাউন, তাহলে সে কেমন খেলে, তার খেলাটা কেমন, তার একটা গুণাবলী না, তাহলে তার এই গুণটা প্রকাশ করেছে ব্রিলিয়েন্ট। তাহলে তার গুণ যেহেতু প্রকাশ করেছে, তাহলে সেটা কি, সেটা অবভিয়াসলি একটা অ্যাডজেক্টিভ। এই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের খেলা। তাহলে এরকম অনেক অ্যাডজেক্টিভ তোমরা নিজেরা বানাতে পারবা, আস্তে আস্তে শিখবা। খেয়াল করো, আই স আ ড্যাশ কার, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। কোন নাউনটা, এই কার ওয়ার্ডটাকে প্রি মডিফাই করবে, এর আগে একটা অ্যাডজেক্টিভ বসাও। দেখি কারা কারা অ্যান্সার করতে পারো। তোমার ইচ্ছা যা হয়, যেমন ধরনের অ্যাডজেক্টিভ পারো সেটা দিয়ে তুমি পূরণ করো, কোনো সমস্যা নাই। অর্থভেদে কিন্তু অ্যান্সার ভিন্ন ভিন্ন হতে পারে, আমি বলেছি প্রি মডিফাই আর পোস্ট মডিফাই ভিন্ন ভিন্ন অ্যান্সার হবে। দেখি কারা কারা অ্যান্সার করতে পারো। আচ্ছা, সুরাইয়া বলেছে আই স নাইস কার। ওকে সুরাইয়া, তোমার অ্যান্সারটা নিলাম। সিনথিয়াও বলেছে নাইস কার। ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, প্রত্যেকে চেষ্টা করো যে তোমার অ্যান্সারটার জন্য। ব্ল্যাক কার, এই যে শামিমা বলেছে ব্ল্যাক কার। সুরাইয়া বলেছে নাইস কার। ভাই, আর টেরোরিস্ট কি অ্যাডজেক্টিভ? না, টেরোরিস্ট এখানে একটা নাউন। গুড, পূজা বলেছে গুড কার। আই স হোয়াইট কার, হ্যাঁ ফারজানা হোয়াইট কারও অ্যাডজেক্টিভ। পূজা দাস বলেছে গুড কার, সেটা অ্যাডজেক্টিভ। সরণী বলেছে রেড কার, সেটাও একটা অ্যাডজেক্টিভ। মার্ভেলাস কার, এই যে ইমরানুল কিন্তু চমৎকার একটা অ্যান্সার দিয়েছে, মার্ভেলাস, চমৎকার একটা গাড়ি, খুবই সুন্দর। আই স ব্ল্যাক কার, আই স ব্লু কার, আই স নিউ কার, চমৎকার, নতুন অ্যান্সার। আই স নিউ কার, আমি একটা নতুন গাড়ি দেখেছিলাম। আই স অ্যান ওল্ড কার। খেয়াল করো, এ যেহেতু দিয়েছে, তুমি এখানে কিন্তু ভাওয়েল দিয়ে ওয়ার্ড শুরু করতে পারবা না। কারণ কি, আমরা জানি কি, আমরা তো ছোটবেলায় জানি এই জিনিসটা, যে যদি একটা ভাওয়েল সাউন্ড থাকে, খেয়াল করো, আমরা এখানে ছোট্ট করে একটা নোট তোমাকে করে দিচ্ছি। যদি ভাওয়েল সাউন্ডের আগে কি বসে বলো দেখি, এরপরে কি বসে আমাদের কনসোনেন্ট সাউন্ড। কি কনসোনেন্ট সাউন্ড। আর এন এর পরে বসে কি, এন এর পরে আমাদের কি বসে, ভাওয়েল সাউন্ড, রাইট, ভাওয়েল সাউন্ড। তাহলে তোমাকে এখানে খুব বুদ্ধিটা কোথায় খাটাইতে হবে বলো দেখি, তোমাকে এখানে একটা বুদ্ধি খাটাইতে হবে। সেটা কি, সেটা হচ্ছে এইখানে দেখো আ দেওয়া আছে, তার মানে তোমাকে একটা কনসোনেন্ট সাউন্ড দিয়ে ওয়ার্ড শুরু করতে হবে। যেমন মার্ভেলাস, নিউ, অথবা হচ্ছে বিউটিফুল, রেড, হোয়াইট, তারপর হচ্ছে ব্লু, এগুলা। কিন্তু তুমি যদি এখানে বসাও, ধরো তুমি এখানে যদি অ্যান্সারটা কি দিলা, দেখো ভুলটা কিভাবে হবে। তুমি যদি এখানে দিলা কি, আই স ওল্ড কার, এটা কি মিলছে দেখো তো। আমরা জানি কি ভাওয়েল সাউন্ড আগে এন বসে, কিন্তু এখানে তো এ দেওয়া আছে, তাহলে এটা কিন্তু ভুল উত্তর। তুমি জানো এটা অ্যাডজেক্টিভ, কিন্তু এর উত্তরটা এই সেন্টেন্স অনুযায়ী ভুল। খুব খেয়াল করতে হবে, যদি আর্টিকেল দেওয়া থাকে সে অনুযায়ী অর্থটাকে মিলাইতে হবে। ওকে, আচ্ছা। আই স গজিয়াস কার, আই স ড্যামেজড কার, আমি একটা ভাঙা গাড়ি দেখেছিলাম। আই স বিউটিফুল কার, আই স ওয়ার্স্ট কার, আই স বিগ কার, আই স ড্যামেজ না ড্যামেজড, আই স সুপার ফাস্ট কার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা অনেকগুলো অ্যান্সার এখানে পাচ্ছি। তাহলে আমরা একটা অ্যান্সার নিয়ে নিচ্ছি। এখানে কি হচ্ছে, ধরো আমরা নিলাম আই স মার্ভেলাস কার। ওকে, আই স মার্ভেলাস কার, আমি একটি অসাধারণ গাড়ি দেখেছিলাম। ওকে, তাহলে অ্যাডজেক্টিভের ব্যাপারটা আমাদের গেল। চলো তারপরে কি, ইনটেন্সিফায়ার। ওকে, এইখানে একটু গুরুত্ব আছে। ইনটেন্সিফাই ওয়ার্ডটা খেয়াল করো, আমি খুব মনোযোগ দিয়ে এখানে ওয়ার্ডটা পড়ো। কোনো কিছু জোর দিয়ে বলার জন্য ইনটেন্সিফায়ার ব্যবহার করা হয়। কি বলেছে, কোনো কিছুকে জোর দিয়ে বলার জন্য। ইনটেন্সিফাই শব্দটার অর্থ হচ্ছে জোর দেওয়া, অধিকতর গুরুত্ব দেওয়া। ইনটেন্সিফাই শব্দটার অর্থ কি, ইনটেন্সিফাই। বলো দেখি সবাই, ইনটেন্সিফাই শব্দটার অর্থ কি, জোর দেওয়া, জোর দেওয়া, জোর বানানটা ভুল হয়েছে, জোর দেওয়া বা অধিক গুরুত্ব দেওয়া, অধিক গুরুত্ব দেওয়া।
তাহলে ইন্টেন্সিফাই হচ্ছে আমাদের একটা ভার্ব। ইন্টেন্সিফাই কি বলো দেখি? এটা একটা ভার্ব আর এটা নাউন হচ্ছে ইনটেন্সিফায়ার। এটা কি আমাদের? এটা হচ্ছে একটা নাউন। ওকে, আর ইন্টেন্সিফাই কি? একটা ভার্ব। ওকে, তাহলে ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে একটা নাউনকে বা একটা অ্যাডজেক্টিভকে অধিক গুরুত্ব দিবে, আরো জোর দিয়ে কথা কথা বলে, বিশেষ করে অ্যাডজেক্টিভের উপর জোর দেয়। ওকে, খেয়াল করো আমরা কি পাচ্ছি এখানে। কোনো কিছুর জোর দিয়ে বলার জন্য ইন্টেন্সিফায়ার ব্যবহার করা হয়। সবচেয়ে বেশি ব্যবহার হওয়া ইন্টেন্সিফায়ার হলো ভেরি। ভেরি জানলে তোমার ভেরি মোটামুটি 98% ক্ষেত্রে কাজে লাগে। আচ্ছা, এখানে কোনো গ্রামারের নিয়ম মেনে চলা লাগে না, শুধু ভেরি এবং মাছ ব্যবহার করে মডিফায়ার সম্পন্ন করলেই হবে। কোনো গ্রামারের নিয়ম তেমনভাবে প্রযোজ্য নয়, শুধু তুমি ইন্টেন্সিফায়ার দেখলে ভেরি অথবা মাছ দিয়ে অ্যান্সারটা করে দিবা, দ্যাটস ইট। ভেরি অথবা মাছ দিয়ে যদি তুমি অ্যান্সারটা করে দিতে পারো, দ্যাটস তোমার নাম্বার পেয়ে যাবা। আচ্ছা, কি বলছে দেখো। আচ্ছা, এখন একটা ওয়ার্ড মনে রাখো, এই ইন্টেন্সিফায়ার ব্যাপারটা, ইন্টেন্সিফায়ার ওয়ার্ডটা নাউন, কিন্তু মজার ব্যাপার কি জানো? মজার ব্যাপার হচ্ছে ভেরি কিন্তু একটা অ্যাডভার্ব। ভেরি কি? ভেরি হচ্ছে একটা অ্যাডভার্ব। তার মানে বুঝো, এটা যদি প্রি মডিফাই করো, সে বিশেষ করে কাকে মডিফাই করবে? সে একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। বিশেষ করে সে মোস্ট অফ দ্য কেসেস একটা কাকে মডিফাই করবে? সে মডিফাই করবে একটি ভার্ব অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, কারণ নাউন প্রোনাউনকে করতে পারবে না। নাউন প্রোনাউনকে কেউ করতে পারে? অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে নাউন আর প্রোনাউনকে যারা মডিফাই করে তারা হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যাডজেক্টিভকে যারা মডিফাই করে তারা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, তাহলে ভেরি একটা অ্যাডভার্ব। তাহলে আসো, এখন আসো আমরা অ্যান্সারের দিকে আগাই। কি বলছে খেয়াল করো, সাকিব ইজ আ গুড প্লেয়ার, রাইট? তাহলে এখন তোমরা বলো দেখি, গুড কোন পার্ট অফ স্পিচ? দেখি যারা ক্লাস করেছো এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে তোমরা পারো কিনা, তোমরা কতটুকু মনোযোগ দিয়ে ক্লাসটি করেছো আমি বুঝতে পারবো। সাকিব ইজ আ গুড প্লেয়ার। সাকিব আসলে এই টুর্নামেন্ট ওর খুবই খারাপ যাচ্ছে, মানে সাকিবের আসলে খুব খারাপ অবস্থা যাচ্ছে এই মুহূর্তে। অ্যাডজেক্টিভ গুড, এই যে আমাদেরকে স্মরণী বলেছে। তারপর হচ্ছে ফারহানা আক্তার, ফারহানা, রোজ, চিরাম এমি, সুমাইয়া, সানজানা, তারপর হচ্ছে অনেকেই তোমরা জানিয়েছো এটা একটা অ্যাডজেক্টিভ। সঠিক উত্তর। তাহলে এইটা যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে আমি বলেছি না আমাদের ভেরি কি হবে? একটা অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে সে কি হবে? একটা অ্যাডভার্ব। তাহলে এখানে ইন্টেন্সিফায়ার কি হবে? অ্যান্সার বলো দেখি, তোমরা অ্যান্সার বলতে পারবে। এখানে কি হচ্ছে? সাকিব ইজ আ ভেরি গুড প্লেয়ার। সাকিব হচ্ছে শুধু ভালো খেলোয়াড় না, অনেক ভালো খেলোয়াড়, অত্যন্ত ভালো খেলোয়াড় বা খুবই ভালো খেলোয়াড়। তার মানে বুঝো, তোমাকে এই জায়গায় কোন জায়গায় গুরুত্বটা বুঝতে হবে। এই যে গুড, গুড একটা অ্যাডজেক্টিভ, রাইট? এটা কি একটা অ্যাডজেক্টিভ, বা এটা বাংলা কি? ভালো। এই ভালোর উপরে কি করেছে দেখো, জোর দিচ্ছে। আরও ভালো, খুবই ভালো, অত্যন্ত ভালো, এরকম যখন অ্যাডজেক্টিভের উপরে আলাদা কোনো গুরুত্ব দেওয়া হয়, দ্যাট ইজ কল্ড ইন্টেন্সিফায়ার। ওকে, আচ্ছা তারপর আসো পজিটিভ প্রোনাউন। হ্যাঁ, এটা খুব জরুরি। পজিটিভ প্রোনাউন ব্যাপারটা কি খেয়াল করো। পজিটিভ সুন্দরভাবে তোমরা একটু নোট ডাউন করো। পজিটিভটা আমি তোমাকে বুঝাই দিই। তোমরা একটা ছোট্ট চার্ট করো। হ্যাঁ, তোমরা একটা লিস্ট করো, তাহলে করলে বুঝতে পারবা। পেজ নিচ্ছি, পেজটার কালারটা আমি চেঞ্জ করতে পারি না বলতো। পেজের কালার কি ওই জন্য চেঞ্জ করে? হ্যাঁ ভাই, এটার কালারটা চেঞ্জ করতে পারি না, তোমরা একটু এই কালারটাতেই লিখো আপাতত। হ্যাঁ, অল্প একটু লেখা, জাস্ট এই পেজটা লিখে নাও। হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো তো, এটা লিখে নাও। আমি এটা কালারটা আসলে চেঞ্জ করতে পারি না স্মার্ট বোর্ডের। এটা কালার কীভাবে যেন চেঞ্জ করে, আমাদের কাউসার নাই তো, আজকে কাউসার থেকে এটা শিখে নিব। টুলস, গ্রিন শট, না এটা হবে না। ওকে, চলো আমরা একটু যাই, আমরা আমাদের পড়ায় ফিরি। ওকে, আচ্ছা খেয়াল করো, এটা চার্ট করো সুন্দর করে তোমরা। এখানে এইভাবে তোমরা কয়েকটা লাইন আঁকো। হ্যাঁ, তোমরা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে করে দেই, কাজে লাগবে তোমাদের। এক,
2 3 হচ্ছে 5টা। হ্যাঁ, তোমরা এরকম ভাবে 5টা ঘর করো, ঠিক আছে? ঘর করার পরে এরপরে আসো তোমরা এই ঘরটার নাম দাও, এটার নাম দাও হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, এটার নাম দাও হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। তোমরা জাস্ট একটা পেজ একটু চোখে খারাপ লাগবে, একটু সহ্য করে নাও কষ্ট করে। সাবজেক্টিভ, ঠিক আছে? এটার নাম দাও অবজেক্টিভ। এটার নাম দাও প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কি? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। হ্যাঁ ভাইয়া, চোখে লাগতেছে স্লাইডটা, আমি বলছি অল্প একটু। হ্যাঁ, অল্প একটু। এই স্লাইডটা আমি কালারটা এটা চেঞ্জ করতে পারি না, অল্প একটু লেখা আছে এখানে, লেখা শেষ হলে আমরা অন্য টপিকে চলে যাব। জাস্ট তোমরা চারটা জাস্ট একটু করে নিও। অবজেক্টিভ, এটাকে আমরা বলবো হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন, এটা প্রোনোমিনাল না, এটা নাম লিখবো হচ্ছে তোমরা পজেসিভ প্রোনাউন। হ্যাঁ, অ্যাডজেক্টিভ, ঠিক আছে? পজেসিভ অ্যাডজেক্টিভ। এখানে নাম দিয়েছে কি দেখি তো, পজেসিভ প্রোনাউন না? আচ্ছা, পজেসিভ অ্যাডজেক্টিভ। আর এটার নাম দিব হচ্ছে রিফ্লেক্সিভ, ঠিক আছে? ওকে, জাস্ট একটা ছোট্ট চার্ট তুমি একটু করে ফেলো দ্রুত আমার সাথে হাতে। ওকে, এখানে যদি হয় আই, তাহলে এখানে কি হবে? মি। এখানে কি হবে? মাই। এখানে হবে মাইন। এখানে হবে মাই সেলফ। ওকে, জাস্ট চার্টটা তোমরা করো। হ্যাঁ, তারপরে এখানে যদি হয় ইউ, তুমি। হ্যাঁ, ইউ অর্থ কি এখানে? তুমি। ইউ যদি হয় তুমি, তাহলে অবজেক্টিভ কি হবে? ইউ। পজিটিভ হচ্ছে ইয়োর। পজিটিভ অ্যাডজেক্টিভে কি হবে? ইয়োর্স। আর এখানে কি হবে? ইয়োর সেলফ। ইয়োর সেলফ, একজন বোঝালে সেলফ। আর ইউ অর্থ যদি তোমরা হয় তখন হবে হচ্ছে ইয়োর সেলভস। আবার ইউ অর্থ কি হতে পারে? তোমরা। তখনও এটা অবজেক্টিভ কি হবে? ইউ। এটার পজিটিভ অ্যাডজেক্টিভ ইয়োর। এখানেও ইয়োর্স। আর এখানে হচ্ছে ইয়োর সেলভস। ইয়োর সেলভস। ওকে, তারপর আসো উই। উই থেকে কি হবে? উই থেকে আস, আওয়ার, আওয়ার্স, আওয়ার সেলভস। ওকে, এই চারটা একটু মুখস্থ রাখো, এটা তোমার অনেক জায়গায় কাজে লাগবে, এটা অ্যাডমিশনের কাজে লাগবে। তারপর আসো আমরা লিখতে পারি কি? হি। হি এর জন্য কি বসে? হি এর জন্য হচ্ছে হিম। এখানে হবে হচ্ছে হিজ। এখানেও হিজ। এখানে হচ্ছে হিমসেলফ। তারপরে খেয়াল করো, এখানে যদি হয় শি, এখানে হবে কি? হার। এখানে হবে হার। এখানে হবে হার্স। এখানে হবে হার সেলফ। লাস্ট, হ্যাঁ লাস্ট একটা যদি এখানে হয় দে, অবজেক্ট হচ্ছে দেম। পজিটিভ হচ্ছে দেয়ার। পজিটিভ প্রোনাউন হচ্ছে দেয়ার্স। আর এখানে হচ্ছে দ্যাম সেলস। ওকে, তোমাদের প্রয়োজন হচ্ছে এই চারটা। হ্যাঁ, তোমাদের এই চারটা প্রয়োজন। ওকে, জাস্ট মনে রাখো এটা। ওকে, তাহলে আই এর জন্য মাই, ইউ এর জন্য ইয়োর, ইউ এর জন্য ইয়োর, উই এর জন্য আওয়ার, হি এর জন্য হিজ, শি এর জন্য হার, দে এর জন্য হচ্ছে দেয়ার। এই যদি চারটা মনে রাখো, এবার আসো ওকে, আমি নিজেই মনে হয় অন্ধ হয়ে গেলাম। এটা যে এত পরিমাণে সবুজ কালারটা এত চোখে লাগে, নিজেই মনে হয় অর্ধেক অন্ধ হয়ে যাই। তাহলে এই চারটা কি তোমরা মুখস্থ করতে পারবা? আমাকে একটু বলো দেখি, এই চারটা তোমরা মুখস্থ রাখতে পারবা কি না?
নেটের স্পিড আজকে খুবই বাজে। আচ্ছা, এইটুকু তোমার ক্লিয়ার না? চলো আমরা তাহলে এখানে অ্যান্সার করি। চলো কি হবে তাহলে, কি পাচ্ছি আমরা এখানে অ্যান্সারটা, বলো দেখি। এখানে অ্যান্সারটা খেয়াল করো, কি বলেছে যে দে কমপ্লিটেড ড্যাশ ইউজ পজিটিভ। তাহলে খেয়াল করো তো, দের পজিটিভকে আমরা পড়েছি, দের পজিটিভ হচ্ছে দেয়ার, দের পজিটিভ কি দেয়ার টাস্ক, তারা তাদের কাজটি শেষ করেছে। দে কমপ্লিটেড দেয়ার, তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেয়ার, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, দের জায়গায় পজিটিভ দিলে, যদি এখানে যদি হি থাকতো, ধরো এখানে যদি হি থাকতো তাহলে তুমি কি দিতা, তখন অ্যান্সার হতো কি হিজ। যদি এখানে ধরো শি থাকতো তখন কি অ্যান্সার হতো, তখন অ্যান্সার হতো হচ্ছে হার, ঠিক আছে। এরকমভাবে পজিটিভটা মুখস্থ রাখবা, পজিটিভ মাস্ট তোমাকে মুখস্থ করতে হবে। ওকে, তারপরে চলো আমরা একটু দেখি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ কারা কারা, এটা জাস্ট তুমি এতটুকু মনে রাখলে চলবে, আর কিচ্ছু লাগবে না। একটা ছোট্ট জায়গা তোমাকে একটু শিখাই দিই কিভাবে ডেমনস্ট্রেটিভ মনে রাখবা, খেয়াল করো। ছোট্ট একটা চার্ট করে দিই, তুমি তাতেই ডেমনস্ট্রেটিভ মনে রাখতে পারবা। ওকে, আচ্ছা, ওকে চলো আমরা ছোট্ট করে একটু মাথায় রাখি ডেমনস্ট্রেটিভ আমরা কীভাবে ইউজ করবো। ওকে, খেয়াল করো, ডেমনস্ট্রেটিভটা মাথায় রাখো। ডেমনস্ট্রেটিভ এই পাশে আমরা লিখবো হচ্ছে সিঙ্গুলারগুলো, আর এই পাশে আমরা ইউজ করবো হচ্ছে প্লুরাল। খেয়াল করো, যখন দিস হবে সিঙ্গুলার কি দিস, অর্থ হচ্ছে এইটি, হ্যাঁ, বা এটি, অর্থ কি এটি, অর্থ কি দাঁড়াচ্ছে এটি। আর এইটার প্লুরাল কি বলো দেখি, দিস, THESE, এগুলো। আর যদি হয় দ্যাট, তখন হচ্ছে কি ওইটা, আর প্লুরালে কি হবে দোজ, ওইগুলো, ঠিক আছে। তখন কি হবে ওইগুলো। এইটুকু জাস্ট মনে রাখো। সিঙ্গুলারে কি, সিঙ্গুলার এই দুইটা, দিস এটি, কাছের কোনো জিনিস বুঝাইতে আমরা ইউজ করেছি দিস, আর দূরের কোনো সিঙ্গুলার জিনিস বুঝাচ্ছে দ্যাট। যেমন দিস ইজ মাই পেন, দ্যাট ইজ মাই কম্পিউটার। তাহলে কাছে যেটা আছে সেটার জন্য কি হবে আমাদের দিস, কাছের একটি বোঝাতে দিস। কিন্তু আমি ধরো বললাম কি, আমার ধরো আরেকটা কলম নিয়ে আমি বললাম এই যে ধরো দিস ইজ মাই পেন, দিস আর মাই পেন। খুব মনোযোগ দিয়ে বুঝো কি বলছি আমি, এই দুইটার ব্যবহার দেখো। আমি কি লিখলাম, আমি একটা এক্সাম্পল দিয়ে লিখতে পারি যে সিঙ্গুলারে কি হবে বলো দেখি, দিস একটা, দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, একটা একটা সিঙ্গুলার, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার। আবার এটা প্লুরাল কি হবে, এটা প্লুরাল কি হবে, যদি কাছে কাছে যদি একের বেশি থাকে তখন কি হবে দিস, দিস যেহেতু প্লুরাল তখন কি হবে আর হবে, দিস আর মাই পেন্স। ওকে, আচ্ছা এই পাশে আসো, তুমি এই পাশে দুইটা এক্সাম্পল দেখো। যেমন আমি বলতে পারি দূরের যদি একটা হয় দ্যাট, তখন কি লিখবা, দ্যাট ইজ মাই পেন, দ্যাট ইজ মাই পেন, দূরের ওইটি আমার কলম। দূরে যদি একের বেশি থাকে তখন কি হবে, দোজ আর মাই পেন্স। এই হচ্ছে পার্থক্য। তাহলে দিস দ্যাট সিঙ্গুলার, দিস আর হচ্ছে দোজ হচ্ছে প্লুরাল। চলো আমরা আমাদের ব্যাখ্যা যাই। ওকে, এখানে আসো, এখানে তোমরা অ্যান্সার করার চেষ্টা করো কোনটা কি হবে, একটা সিঙ্গুলার আছে একটা প্লুরাল আছে, তোমরা অ্যান্সার করো। ড্যাশ ইউজ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন, ড্যাশ মোবাইল ওয়ার্কস ওয়েল, ড্যাশ মোবাইলস ওয়ার্ক বেটার। দেখি তোমরা অ্যান্সার করো কোনটার জায়গায় কোনটা তুমি অ্যান্সার বসাইতে পারো। ওকে, লেখা শেষ হয় না, অনেকে বলছে যে ভাই লেখা শেষ হয়। আচ্ছা, লেখা শেষ না হলে তোমরা একটু এই জিনিসটা কমপ্লিট করো। হ্যাঁ, এইটাতে তোমরা ইয়া করো, তোমরা বলো এইটা যদি শেষ হয়, এই চারটা আমি বলছি সত্যি কথা বলতে, এই চারটা আমি অ্যাডমিশনের প্রোনাউনের ক্লাসে বা অ্যাডজেক্টিভের ক্লাসে পড়াই মাস্ট। এইটা আর এই যে এই চারটা, এই দুইটা চার্ট মুখস্থ করলে তোমার অ্যাডমিশনের জন্য দুইটি ইম্পর্টেন্ট টপিক শেষ হচ্ছে।
একটা হচ্ছে তোমার প্রোনাউন চার্ট বলে এটাকে, শেষ হচ্ছে, আর এটাকে বলেছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং প্রোনাউন চার্ট বোথ আর ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন টেস্ট। ওকে, সো কোনটায় কি হবে বলো দেখি। তাহলে 1 নম্বরে কি পাচ্ছি? 1 নম্বরে এটা সিঙ্গুলার। দেখো কিভাবে বুঝলাম, এইখানে মোবাইল আছে তাই না, মোবাইল কি আমাদের সিঙ্গুলার। তাহলে নাউন যদি সিঙ্গুলার হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটাও সিঙ্গুলার হবে। আবার নাউন যদি প্লুরাল হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি হবে? প্লুরাল হবে। খুব মনোযোগ দিয়ে বুঝো এই জিনিসটাকে, আমি কিন্তু এখানে এক্সাম্পল দিয়ে বুঝাইছি। দেখো দিস, এই যে পেন, পেন কি সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার, দিসও সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার সিঙ্গুলার সিঙ্গুলার, প্লুরাল প্লুরাল প্লুরাল। খুব সুন্দর কিন্তু একটা টার্ম এখানে মনে রাখো। এই ব্যাপারটা মনে রাখতে পারলেই তোমার কাজ শেষ। যদি এইখানে হয় সিঙ্গুলার, মনে রাখো দিস সিঙ্গুলার হবে, ভার্বটাও সিঙ্গুলার হবে, এরপরে যে নাউনটা আছে সেটাও সিঙ্গুলার। অপর পক্ষে দেজও প্লুরাল, ভার্বও প্লুরাল, আবার এখানে যে নাউনটা আছে সেটাও কি প্লুরাল। দেখো কি সুন্দর মিল, এখানে একটা ক্রনোলজি আছে এই জায়গার মধ্যে, একটা খুব সুন্দর মিল আছে। যদি ডেমনস্ট্রেটিভ সিঙ্গুলার হয় ভার্বটাও সিঙ্গুলার হবে, তাইলে আমার কি হবে? নাউনটাও সিঙ্গুলার হবে। সেম ভাবে ডেমনস্ট্রেটিভ প্লুরাল হলে নাউনও কি হবে? প্লুরাল হবে, ভার্বও প্লুরাল। সিমিলারলি এখানেও খেয়াল করো, দ্যাট কি আমাদের সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার, নাউনটাও সিঙ্গুলার। অপরপক্ষে দোজ আমার এখানে দেখো ডেমনস্ট্রেটিভ প্লুরাল কি, আমি শুধু পি দিচ্ছি, ভার্বটাও প্লুরাল, আর আবার প্যান্সও এখানে কি আছে? প্লুরাল। এইটা যদি বুঝে থাকো তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে দেখো, এখানে দিতে পারো কি, এখানে অ্যান্সার হইতে পারে দুইটা, সিঙ্গুলার যেহেতু মোবাইল, অ্যান্সার দিসও যেমন হতে পারে আবার দ্যাটও কিন্তু হতে পারে। তাহলে কি, দিস মোবাইল ওয়ার্কস ওয়েল, দ্যাট মোবাইল ওয়ার্কস ওয়েল, রাইট? কারণ দুইটাই সিঙ্গুলার। কারণ আমরা জানি কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস বাই এস হয়। কোন টেন্সের উদাহরণ বলো দেখি, এটা কোন টেন্সে আছে? এটা টেন্স কি বলো দেখি। তোমাদের পরীক্ষা ডিফারেন্ট ডিফারেন্ট, তোমরা পড়বা মডিফাই প্রশ্ন করবো টেন্স থেকে। এরপরে এখানে দেখো এই যে ভার্বের সাথে এস বাই এস নাই, তার মানে সাবজেক্টটা প্লুরাল। আবার এখানে খেয়াল করো মোবাইলস আমাদের নাউনটা প্লুরাল, তাহলে ডেমনস্ট্রেটিভ কি সিঙ্গুলার হবে? কখনোই না। ডেমনস্ট্রেটিভও হবে প্লুরাল, তখন কি হবে? হয় দিস না হয় দোজ। বোঝা গেল? তোমরা অনেক কিন্তু শুধু একটা অ্যান্সার করছো, এই তো গুড। এই যে সবাই অ্যান্সার করছে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট ভাইয়া, এটা কিন্তু আসলেই প্রেজেন্ট ইনডেফিনিট একটা সেন্টেন্স। এই উভয় কি, উভয়ের টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। বুঝা গেল? তাহলে এইটাও কি বলো দেখি, এইটার টেন্সও কি? এইটার টেন্স হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে একদম আমরা টেন্সটা সহ দেখি, তাহলে আমাদের সহজ। কালকেই টেন্সের ক্লাস করাবো, বিলিভ ইট অর নট। টেন্স তুমি জীবনে আর ভুলবা না। বাক্য কিভাবে লিখতো এটা শেখাবো। আমি কিন্তু টেন্সের স্ট্রাকচার পড়াবো না, যে এই সাবজেক্টের পরে ভার্ব বসে, এইভাবে না। টেন্সের অন্যরকম ক্লাস হবে, ঠিক আছে? টেন্সের ভিন্ন রকমের ক্লাস হবে। তুমি বুঝতে পারবা যে সারা জীবন আমি যে টেন্স লিখতে পারি না, আমি যে স্ট্রাকচার মুখস্থ করছি সারা জীবন, এইটা তোমার জন্য কতটা ক্ষতিকর। সারা জীবন খালি রুল মুখস্থ, রুল মুখস্থ। এই দেখো আমরা রুলের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি কোথায়? ব্যবহারে। গ্রামার যদি ব্যবহারই না করতে জানো, রুল মুখস্থ করে খুব বেশি দূর যাওয়া যাবে না। তোমরা ছোট মানুষ, তোমাদেরকে ভাইয়া সুন্দরভাবে হেসে হেসে বলছি, নেভার মেমোরাইজ দ্য রুলস, নেভার মেমোরাইজ দ্য টেকনিক, নেভার মেমোরাইজ দ্য tricks or tips before understanding the basic and clear concept. Once you have completed your basic concept, once you have completed your overall concept, overall understanding of the topic, then you can make the tips, tricks, or any kind of technique by yourself, because you understand the whole concept. Then if anyone says that how is the answer, this is correct here, then you will say, তুমি কিন্তু বলবা না এখানে ডিটারমিনার প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হবে, রুলস আছে, মডিফায়ার। নো, this is not the proper way to answer. You will answer just that the mobile is a singular form, and here it is said the demonstrative, and we know there are 4 demonstrative in English. These are this, that, those. So we can use here 2 of them, because mobile is a singular form, and we can use here this or that, because both of the demonstrative pronoun are singular. And in this case, as mobiles are, the word is in plural form, I need to use here 2 different demonstrative that are in plural form. Which are they? They are these and those. So you can use
both of them in this term. So if you understand the whole concept, then if anyone asks you about how would you answer here, then you can completely explain him or her how you choose the answer. So completely sense বুঝলে তুমি পারবা। যদি টেকনিক মুখস্থ করো, এটা তোমার কত বড় ক্ষতি করবে, তুমি কলেজ শেষ করো, ভার্সিটি শেষ করো, তখন ভাইয়াকে বলবা, আচ্ছা ভাইয়া তো বলছিল, তো মনোযোগ দিয়ে শুনি নাই, এখন তো গিয়ে আটকাইছি, এখন তো ইংলিশ আর বুঝি না, অ্যাডমিশন টেস্টে ইংলিশ তো আর বুঝি না, তখন বুঝবা। টেন্স কালকে পড়াইলে বুঝবা টেন্স কিভাবে পড়তে হয়। চলো তাহলে এখানে অ্যান্সার কি পাচ্ছি আমরা? ওকে, অ্যান্সার তো আমরা করে ফেলছি এখানে, ওই যে গ্যাপে করে ফেলছি। চলো আসো আমরা আর্টিকেল সম্বন্ধে একটু দেখি যে আর্টিকেল আমরা কি জানি। আমাদের জানি আর্টিকেল আছে কয়টা? 3টা। কি কি? এ, এন এবং দি। খুব মনোযোগ দিয়ে বুঝো। আমরা যদি অনির্দিষ্ট করে বুঝাই, অনির্দিষ্ট করে কিছু বুঝালে আমরা কি ইউজ করব? এ অথবা এন। আর নির্দিষ্ট করে যদি কিছু বুঝাই কি, তখন আমরা কি ইউজ করব? দা ইউজ করব। কি বলেছি? এ এবং এন বুঝায় কয়টি বুঝাতে? একটি। আর দা একটিও বুঝাতে পারে, আবার একের বেশির ক্ষেত্রে বসতে পারে। ঠিক আছে, মনে রাখতে হবে। একটি বললে যদি অনির্দিষ্টভাবে বলে যে আমি বাজারে গিয়েছিলাম একটি শার্ট কিনতে, একটি শার্ট, কোন শার্টটা সেটা বলে নাই, বুঝা গেছে? যদি বলো আই স আ বয়, আমি একটা ছেলেকে দেখছিলাম, কিন্তু তার পরের বাক্যে যখন বলবা দ্য বয় ওয়াজ ভেরি টল, ছেলেটা ছিল অনেক লম্বা, তাহলে প্রথম যেই ছেলেটা ছিল সেই কিন্তু এটা, দ্বিতীয় বাক্য কিন্তু কি হয়ে গেছে? নির্দিষ্ট। খুব ভালোভাবে বুঝো ভাই, কীভাবে তোকে জিনিসটা বুঝাই। খেয়াল করো আর্টিকেলের একটা বেসিক সেন্স। তুমি বললা কি? আই স আ বয়। দেখো এই ছেলে কিন্তু অপরিচয়, ছেলে চিনি না, ছেলে অনির্দিষ্ট, কোন ছেলে আমি একটা জাস্ট ছেলে দেখছি, একটা নর্মাল সেন্স। তাহলে কি হবে? ছেলেটা যেহেতু এখানে অনির্দিষ্ট, কোনো আনডিফাইন্ড একটা সাবজেক্ট, তাহলে কি হবে? এখানে আ হবে। এই ছেলেকে নিয়ে যখন তুমি দ্বিতীয়বার কোনো কথা বলবা, তখন সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে ডেফিনিট। এইখানে এই বয়টা ইনডেফিনিট, এই বয়কে নিয়ে যখন আবার কথা বলবা তখন নির্দিষ্ট। কারণ কি? এই ছেলের সম্বন্ধে তুমি আগেই কথা বলছো। তখন কি হবে? তখন দ্য বয়, আই স আ বয়, অতীতের ঘটনা, দ্য বয় ওয়াজ ভেরি টল। আচ্ছা, এখন কেন দা বসাইলাম ভাইয়া? এখানে দা বসানোর কারণটা হইতেছে, প্রথম বাক্যে এ বসাইছি কারণ তখন ছেলেটা ডেফিনেট ছিল না, নির্দিষ্ট ছিল না। এখন কিন্তু সেটা নির্দিষ্ট, কারণ কি? ওই ছেলেটার কথা বলছি, যেই ছেলেটাকে আমি এইখানে দেখছি। বুঝা গেছে? তাহলে প্রথমবার যখন কাউকে দেখো সেটা অনির্দিষ্ট, ওই তাকে নিয়ে যখন দ্বিতীয়বার কথা বলো সেটা হয়ে যায় নির্দিষ্ট আর্টিকেল। বুঝা গেল? ভাই আপনাকে সুন্দর ইংলিশ বলেন। ইংলিশ পড়াই আর ইংলিশ বলবো না? বলো। ইংলিশ তো আমি আজকে পড়াই না, অনেকদিন যাবত পড়াই। তোমাদের সাথে লাইভে যখন আলোচনা হবে না, আচ্ছা আমরা ইংলিশ বলবো মাঝে মাঝে, উই উইল স্পিক ইন ইংলিশ। ওকে, সো লেটস হ্যাভ এন এক্সাম্পল হিয়ার। দে বট, তারা কিনেছিল ড্যাশ ফুটবল ফ্রম দ্য মার্কেট। ওকে, প্রি মডিফাই দ্য নাউন উইথ আর্টিকেল। এই যে ফুটবল, কয়টা ফুটবল এখানে বলো দেখি? একটি। ফুটবল কিনতে গিয়ে কেউ নির্দিষ্ট করে যায় ওই ফুটবলটা? বাজারে গিয়েছে, হাজার হাজার ফুটবল আছে, যে কোনো একটা কিনেছে, তাহলে সেটা কি? অনির্দিষ্ট, রাইট? কি ইউজ হবে তোমরা বলো দেখি? এবং ফুটবলের ক্ষেত্রে মাথায় রাখতে হবে এখানে একটা কনসোনেন্ট আছে, এটা আমরা আলোচনা করেছি অলরেডি। ভাওয়েল সাউন্ডে আমরা আর্টিকেলে কোনটা ইউজ করি, কনসোনেন্ট সাউন্ডে কোনটা করি? তোমরা অ্যান্সার করো। এই তো তোমরা খুব সুন্দর অ্যান্সার করে ফেলতেছো, বাহ, বেশ। ইউ আর ট্রুলি ব্রিলিয়েন্ট অ্যান্ড ইফ ইউ ক্যান কমপ্লিট দ্য হোল কোর্স। তোমাদের অনেকের একটা প্রশ্ন আসে, আমি একটু বলে দিই। হ্যাঁ, এই পড়ানোর শেষে আজকে একটা প্রশ্ন উত্তর দিব, এখনই বলি প্রশ্নটা। হ্যাঁ, তোমরা অ্যান্সার সঠিক, এটা হচ্ছে এ হবে। হ্যাঁ, দে বট আ ফুটবল। হ্যাঁ, এখানে কি হচ্ছে অ্যান্সার? আ ফুটবল, যেহেতু এটা অনির্দিষ্ট। তোমাদের অনেকে প্রশ্ন হয় না যে ভাইয়া আপনি তো বলছেন আমাদেরকে 3 মাসের মধ্যে কোর্স শেষ করাবেন, 35টা লেকচারের কোর্স, তো এখন প্রায় 1.5 মাস কোর্সের হয়ে গেল, কিন্তু ক্লাস শেষ হলো মাত্র 10টা। নিয়ম অনুযায়ী ক্লাস শেষ হওয়ার কথা অ্যাটলিস্ট 17টা, তাই না? 17 × 2 = 34। তাহলে এই প্রশ্নটা তোমাদের মধ্যে কি আছে কি না শুনি একটু। আপনি 17 লেকচার শেষ হওয়ার কথা, আপনি শেষ করলেন মাত্র 10টা। হ্যাঁ, এই প্রশ্ন তোমাদের মধ্যে আছে কিনা, বা তোমাদের মধ্যে হতাশা কাজ করে কিনা কোনোভাবে? 24 ব্যাচের কিন্তু ইনাফ টাইম আছে, জুনে পরীক্ষা, খেয়াল করো।
তোমাদের জুনে পরীক্ষা, তোমাদের আগে হতাশা আছে কিনা সেইটা বলো, তারপরে ভাই বলছি। হ্যাঁ, যে তোমাদের মধ্যে কোনো ধরনের হতাশা কাজ করে কিনা, যে যে ভাইয়া এতদিনও তো 17টা লেকচার হওয়ার কথা ছিল, অ্যাটলিস্ট নিয়ম অনুযায়ী 1.5 মাসে 3 মাসে কোর্স শেষ হলে আপনি কেন তাড়াতাড়ি আমাদেরকে করাচ্ছেন না, তাড়াতাড়ি শেষ হচ্ছে না কেন, এই প্রশ্নটা আছে কিনা। একটু আসি, আমরা একটু ডিফারেন্ট আলোচনা করি, তারপরে আমরা যাব। হ্যাঁ, তোমাদের পরীক্ষা জুনে, তোমাদের এনাফ টাইম আছে, তারপরেও তোমাদের প্রশ্ন থাকতেই পারে স্বাভাবিক, যে ভাই 17 লেকচার কেন শেষ হইল না, আমরা 3 মাসের কথা শুনে ভর্তি হয়েছি, কেন আমাদের দ্রুত শেষ করাইলেন না, তাড়াতাড়ি শেষ করান না কেন, এই প্রশ্ন আছে কিনা। আমি যদি ভাই আপনার মতো ইংলিশ বলতে পারতাম, পারবা, শুধু দরকার হচ্ছে একটু প্র্যাকটিস, নিয়মিত প্র্যাকটিস করো। যদি তোমাদের কারো ইংলিশ স্পিকিং নিয়ে ইচ্ছা থাকে যে ভাই আমি ইংরেজি কথা বলতে চাই, আমি ইংরেজিতে স্মুথভাবে স্পিকিং করতে চাই, যে আই ওয়ান্ট টু বি আ নেটিভ স্পিকার, আই ওয়ান্ট টু বি লাইক আ নেটিভ স্পিকার, অ্যান্ড আই ওয়ান্ট টু স্পিক জাস্ট ফ্লুয়েন্টলি অ্যাজ ইউ আর স্পিকিং রাইট নাও অর বেটার দেন ইউ, আমার থেকে যদি ভালো বলতে চাও, দেন আমার সাথে পার্সোনালি কথা বলতে পারো, মানে আমার সাথে ইনবক্সে, দেন আই উইল গিভ ইউ সাম টিপস, অ্যান্ড ইফ ইউ ফলো দেম and practice them in everyday life, then you can be also a fluent speaker. And being a fluent speaker is not a matter of memorizing many and many rules. It is all about how many times in a single you practice your speaking. So the more you practice English, the better your fluency will be. যত প্র্যাকটিস করবে ততই ভালো হবে। আগে অফলাইন পড়তাম, জিরো বেসিক, এইখানে পরে অনেক স্যাটিসফাইড ভাইয়া, আস্তে আস্তে পড়ান আপনি আপনার নিয়মে। ওকে, না স্যার কোনো টেনশন নাই, না ভাইয়া আপনি যা বেসিক শেখাইছেন তা আমি কয়েক ইয়ারেও শিখি নাই। সাইদ, এটা ভালো লাগছে তোমার কথাটা ভাইয়া। ভাইয়া আস্তে আস্তে পড়ানো শেষ হলে আমাদের জন্যই ভালো। ভাইয়া সমস্যা নাই, দেরিতে শেষ হলে ভালো হয়, আস্তে আস্তে শিখতে এটা ভালো হবে। হ্যাঁ, আগে গেলে ভাগে খায়, পরে গেলে স্বর্ণ ভাই। আচ্ছা, স্পিকিং শিখতে চাই ভাইয়া, ইংরেজির কিছু পারি না। ওকে, অনেকের অনেক প্রবলেম আছে, ইংলিশ ধীরে ধীরে শিখাই ভালো, এই যে মজার ব্যাপার, এই যে একটা কোয়েশ্চেন। হ্যাঁ, একটা টপিকে আলোচনা জাস্ট বুঝাই তোমাকে। হ্যাঁ, এই যে তোমাদের ধরো বাংলা অনেক দ্রুত শেখানো যায়, আমি তোমাদের তানভীর স্যার ভালো পড়ায় নিঃসন্দেহে, আমি অবশ্যই বিশ্বাস করি, আমি জানিও, সে যেহেতু ক্লাসগুলো আমি দেখেছি। সো স্বাভাবিক একটা ব্যাপার, বাংলা জিনিসটা তুমি বুঝো, খেয়াল করো, তুমি বাংলা কিন্তু পড়তে পারো না, বাংলা কি বলছে সেইটাও বুঝো। বাংলা আটকাও কোথায় গিয়ে, বাংলা আটকাও তোমাকে ধরে ধরে জন্য কেউ পড়ায় দেয়, হ্যাঁ, এমসিকিউ সলভ করায় দেয়, অথবা বিশেষ করে গ্রামার পার্টটা। এখন গ্রামারের মধ্যে খেয়াল করো, তোমাদের বাংলা ইংরেজি গ্রামারের মধ্যে তোমার কিছু কিছু টপিক ছাড়া বাকিগুলো, যেমন ধরো সমাস কঠিন, আবার ধরো পদ প্রকরণ কঠিন আছে, বা হচ্ছে ব্যাসবাক্য নির্ণয় সমাস, এগুলো কঠিন আছে। তারপর হচ্ছে তোমার হচ্ছে প্রকৃতি প্রত্যয় কঠিন, কিন্তু পদ প্রকরণ খুব একটা কঠিন না। তারপর ধরো হচ্ছে ওই যে উচ্চারণের নিয়ম খুব কঠিন না, হ্যাঁ, অনেক কিছু মুখস্থ থেকে আসে। কিন্তু ইংরেজি ব্যাপারটা একটু ডিফারেন্ট, কারণ তুমি যদি তোমার লাইফে ইংরেজি তুমি পড়ো না, বা বেশিরভাগ স্টুডেন্ট পড়ে না, ইংলিশটাকে আমরা ভয় হিসেবে দেখি। সো ফার্স্ট অফ অল, it is not our native language, it is a second language. We are not habituated in speaking in our daily life English, right? So that's why it's a matter of worry, it's a matter of horrifying, it's a matter of terrific thing, something. That is why you need a good mentor and consistent classes. তোমাকে একটা ভালো শিক্ষক লাগবে এবং কনসিস্টেন্ট ক্লাস করাবে যে তোমাকে। অ্যান্ড দ্য টিচার, ইফ দ্য টিচার ইজ dedicated to you, the teacher doesn't think about time, think about hours, think about how many classes the students need. কয়টা ক্লাস দরকার, যে শিক্ষক না চিন্তা করে, দ্যাট ইজ দ্য থিং। টিচার হয়ে যাবে ডেডিকেটেড। তোমার যদি টিচার ডেডিকেটেড থাকে, তোমাকে দিতে প্রস্তুত থাকে, তাহলে আমি বিশ্বাস করি যে কোনো টিচার ইংলিশ যদি একটু ভালো পারে, পড়াইতে পারবে। দরকার টিচারের ডেডিকেশন, টিচার নিজে শিখছে কিনা ওই চিন্তা। প্রতিদিন একজন শিক্ষককে শিখতে হয়, আমাকে প্রতিদিন ইংরেজি পড়তে হয়, আমাকে প্রতিদিন স্পিকিং শিখতে হয়, আমাকে প্রতিদিন রাইটিং প্র্যাকটিস করতে হয়, আমাকে প্রতিদিন ভোকাবুলারি মুখস্থ করতে হয়, বিকজ আই ওয়ান্ট টু টিচ বেটার দ্যান মাই প্রিভিয়াস ডেজ। আজকে যা পড়াচ্ছে কালকে যেন একটু বেশি পড়াইতে পারি। সো ইংরেজির ক্ষেত্রে এই জিনিসটা দরকার, ধীরে ধীরে শেখাটা প্রয়োজন, কারণ তুমি সারা বছর পড়ো নাই। এখন যদি তুমি দ্রুত শেষ করার চিন্তা করো, তাহলে কি হবে, তাড়াহুড়া শেষ করে গেলা, কোর্স হয়তো শেষ হবে, তো তোমার উপকারটা কি?
মানিক ভাইয়ের উপকার আছে, ভাই তাড়াতাড়ি কোর্স শেষ করবো, ভাইয়ার চাপ কম, আমি আরেকটা কোর্স নামাইতে পারবো, আমার মজা না? কিন্তু এতে তোমার ক্ষতিটা কোন জায়গায় বুঝছো? তোমার লাইফ টাইম ক্ষতি হইলো। তোমার হয়তো 500-600 টাকাতে কোর্স করছো, এটা খুব বেশি বড় কিছু না, কিন্তু তুমি যে শিখলা না, এটা কই শিখবার, কবে শিখবার? এইচএসসি শেষ হলে তার পড়ার টাইম নাই, অ্যাডমিশন, ভার্সিটি, তারপর তার সময় নেই ইংলিশ পড়ার। সো এই জন্যই আমি যেই স্টুডেন্টকে এইচএসসিতে পাই, এদেরকে টেন্স, পার্টস অফ স্পিচ থেকে শুরু করে ফার্স্ট পেপারের প্যাসেজ ধরে ধরে উচ্চারণ সহ, বাংলা অর্থ সহ, গ্রামার, বাংলা অর্থ সহ, প্রতিটা টপিকের বিশ্লেষণ সহ, বোর্ড কোয়েশ্চেন সহ পড়ায় তাদেরকে একটা কমপ্লিট একটা শেপ দিয়ে দিই, যে এইবার তুমি আল্লাহর হস্তে যেদিকে যাও, তুমি যেন গিয়ে বলতে পারো যে আইএলটিএস পড়তে আসছি, মানিক ভেরি স্পিকিং কাজে লাগছে, আমি এইচএসসি পরে অ্যাডমিশন টেস্ট দিছি, আমি ভার্সিটি ভর্তি পরীক্ষা আমার ভাইয়ার ক্লাসের বেসিকগুলো দরকার হয়েছিল। দ্যাট ইজ দ্য থিং আই ওয়ান্ট। তোমরা কোনো না কোনো সময় গিয়ে একজন দোয়া করবা, আচ্ছা ভাইয়া একদিন ইংলিশ পড়াইছিল, ওই মানিক ভাইয়ের কথা মনে আছে। এই জিনিসটা যে কি বড় ধরনের অনুভূতি, তুমি টিচার হলে এটা বুঝবা, কিন্তু এখন বুঝবা না। যাই হোক, আমরা এখানে ফিরে আসি, চলো। আমাদের খুব বেশি স্লাইডের বাকি নাই, আমাদের স্লাইড 1টা 2টা 3টা 1 2 3 4টা স্লাইড বাকি আছে, ঠিক আছে? চলো, আমরা 4টা স্লাইড পড়তে আমাদের সর্বোচ্চ 10-12 মিনিট লাগবে। সো এটা বলবো যে তোমরা ধৈর্য রাখো, কখনোই ধৈর্য হারা হয়েও না, যে ভাই যে লাইটিং সেট আপ হয় নাই, বোর্ড ক্লিয়ার না ভাইয়া, বোর্ড ক্লিয়ার যে করবো কীভাবে বলো? ঢাকা শহরে আজকে আমাদের বোর্ড সেট আপের কাজ করার কথা ছিল, কিন্তু এই হরতালে খুব খুব বাজে অবস্থা, কালকেও কী যে অবস্থা হবে জানি না। আমি লোকের সাথে কথা বলে রাখছি, কালকে আসবে। চলো আমরা একটু দ্রুত এটা শেষ করি, হ্যাঁ? ওকে, কি বলছে খেয়াল করি। ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলা হয় যখন প্রি মডিফায়ার হিসেবে ইনফিনিটিভ ব্যবহার করতে হয়, তখন শূন্যস্থানে তে, বাংলা অর্থ তে ধরে নিয়ে, অর্থাৎ কোনো কাজ করতে ধরে নিয়ে বাক্যের অর্থ পূরণ করতে হয়। যেমন কি ইনফিনিটিভ কি খেয়াল করো, সহজে যদি বলি, টু প্লাস ভার্বের বেস ফর্ম, বাংলা অর্থটা দেয় কি? বাংলা অর্থটা দেয় করতে, ধরতে, যেতে, কি দেয়? এরকম দেয়, যেতে, খেতে, এরকম মিনিংটা দিবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে কি তুমি শুধু এতটুকু মাথায় রাখবা, টু তারপরে ভার্বের বেস ফর্ম, আর বাংলা অর্থটা কি দিবে? করতে, ধরতে, যেতে, খেতে, মানে উদ্দেশ্য বোঝাবে। ওভারঅল কি বোঝাবে? উদ্দেশ্য বোঝাবে, কোনো একটা কাজের উদ্দেশ্য, যে কাজটা কেন হয়েছে, যে আমি ঢাকায় যাচ্ছি, উদ্দেশ্য কি? একটি শার্ট কিনতে। আমি বাজারে যাচ্ছি, উদ্দেশ্য কি? মাছ কিনতে। তাহলে উদ্দেশ্য বোঝাবে, আর বাংলা অর্থ কি দিবে? তে। তাহলে দেখো এখানে কি বলছে, দে ওয়েন্ট টু মার্কেট, তারা বাজারে গিয়েছিল ইনফিনিটিভ ইউজ করতে। তাহলে শার্ট কি না, তাহলে কি হবে ইনফিনিটিভ বলো দেখি? টু প্লাস ভার্বে বেস ফর্ম, তাহলে কি হবে? বাই। টু এর সাথে কিন্তু বট, বাইং এগুলো হবে না। তাহলে এটা কিন্তু কি হচ্ছে? দে ওয়েন্ট টু মার্কেট টু বাই শার্টস। বুঝা গেছে? আচ্ছা, বুঝা গেল? ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে ভার্বের সাথে বেস ফর্ম। মাথায় রাখবা, কখনোই ভার্বের সাথে আইএনজি, এস, ইএস, V2, V3 এগুলো করবা না, একদম না। জাস্ট টু এর পরে ভার্বে বেস ফর্ম। বাংলা অর্থ কি দিবে? করতে। যেমন বলতে পারি কি, ধরো কোনো কাজ করতে আমি ঢাকায় যাচ্ছি, আই এম গোয়িং টু ঢাকা টু টু সলভ দ্য প্রবলেম, আমি সমস্যাটা সমাধান করতে ঢাকায় যাচ্ছি, এটা উদ্দেশ্য। ওকে, আচ্ছা, তারপর আসো প্রেজেন্ট পার্টিসিপল। সহজে মনে রাখো, এখানে আমি জাস্ট সিম্পলি লিখে দিচ্ছি, ভার্বের সাথে আইএনজি হয়ে কিসের মতো কাজ করবে? অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। সিম্পলি জাস্ট এতটুকু মনে রাখো, ভার্বের সাথে আইএনজি হয়ে যদি সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাহলে সেটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। কঠিন কিছুতে তোমার যাওয়ার প্রয়োজন নাই, সিম্পলি। এটার অর্থটা অনেক সময় এরকম হয় যে, ধরো কয়েকটা ধরনের অর্থ দেয়। কিরকম? ধরো হাসিরত, একটা মানুষ হাসিরত অবস্থায় আছে, হাসছে, বা হাস্যোজ্জ্বল, অথবা ধরো নৃত্যরত, অথবা ধরো বললাম কি
খেলছে এরকম অবস্থা, খেলার অবস্থায়, এইরকম। মানে কোনো একটা অবস্থায় আছে একটা মানুষ, তার ওই সিচুয়েশনটাকে আমরা বলি কি প্রেজেন্ট পার্টিসিপল। যেমন ধরো ভাই যদি ইউজ করি, উই স আ ড্যাশ রোবট, উই স আ ড্যাশ রোবট, তার মানে ভার্বের সাথে আইএনজি করতে হবে মাস্ট। তাহলে আমরা একটা কেমন রোবট দেখেছিলাম? আমরা একটি চলমান রোবট দেখেছিলাম, আমরা একটি দৌড়ানো বা দৌড়াচ্ছে রোবট দেখেছিলাম। তাহলে দৌড় ইংলিশ কি? দৌড় ইংলিশ সিম্পলি কি? রান। তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল কি হবে বলো দেখি? রানিং, রাইট? আবার বলতে পারি একটা ডান্সিং রোবট দেখেছি যেটা নাচতেছে এমন একটা সিচুয়েশনে। এটা কিন্তু ব্যাপারটা এরকম, রোবটটা ডান্সের অবস্থায় আছে। রোবটটাকে যখন আমি দেখছিলাম তখন দৌড়াচ্ছে, আমি যখন রোবটটা দেখছিলাম তখন এটা নাচতেছে। এইটা হচ্ছে অর্থ। তাহলে যদি ডান্স দেয় তাহলে অর্থ কি হবে? ডান্সের সাথে আইএনজি কি হবে? ডান্সিং। তাহলে কি হবে? আই স আ ডান্সিং রোবট, অথবা আই স আ রানিং রোবট, আই স আ টকিং রোবট। বুঝে গেল? ক্লিয়ার? এই যে অনেকে অ্যান্সার করছো ডান্সিং, রানিং, মুভিং, রাইট। এই যে এখানে আরো অ্যান্সার হইতে পারে, এখানে আরো অ্যান্সার হইতে পারে মুভিং, আমি একটি চলমান রোবটকে দেখছিলাম। আর কি হইতে পারে বলো দেখি? এই যে অনেক অ্যান্সার দিচ্ছে ফাইটিং, চমৎকার, ফাইটিং রোবট, মানে আমি যাকে রোবটটা যখন দেখছি তখন এটা ফাইট করতেছে, রাইট? ওয়াকিং, চমৎকার, গুড। এই যে শিপ্রা বলছে ওয়াকিং। কোয়ান্টিফায়ারটা বাদ গেছে, নোট কন্টিনিউ করতে পারছি না ওটার জন্য। আচ্ছা কোয়ান্টিফায়ার খেয়াল করো, এখানে কি আছে আমাদের? ওয়াকিং, রাইট? ওকে, ঠিক আছে। লাস্ট আমাদের আরেকটা স্লাইড বাকি আছে, এটাই আমাদের সম্ভবত, এটা আরেকটা স্লাইড আছে। ওকে, খেয়াল করে কি বলছে, পাস্ট পার্টিসিপল। এটা আরো সোজা। পাস্ট পার্টিসিপল মানে কি? ভার্বের V3 হয়ে যখন অ্যাডজেক্টিভে কাজ করবে। সহজ কথায় মনে রাখো, ভার্বের V3 হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করবে সেইটা একটা পাস্ট পার্টিসিপল। যেমন বললাম কি, আই হ্যাভ আ ব্রোকেন হার্ট। দেখো কি বলছি, আই হ্যাভ আ ব্রোকেন হার্ট, আই হ্যাভ আ। তাহলে ব্রেকের V3 কি বলো দেখি? এই যে এখান থেকে আসবে কি ব্রেক, ব্রেক থেকে কি হয়ে যাবে? ব্রোকেন, ব্রেক, ব্রোক, ব্রোকেন। এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ভাঙা হৃদয়, হ্যাঁ, ভগ্ন হৃদয়। আই হ্যাভ আ ব্রোকেন হার্ট। এখন কিভাবে বুঝলাম ভাই এটা অ্যাডজেক্টিভ? দেখো তো এইখানে খেয়াল করো, এই যে আমাদের হার্ট, এটা কি? এটা নাউন না? তাহলে বলেছিলাম কা যে শব্দগুলো নাউনের অবস্থা বুঝাবে, নাউনের দোষ, গুণ, অবস্থা, এরা কি? এরা অ্যাডজেক্টিভ। তাহলে এইটা দেখো, এটা অলরেডি V3 হয়েছে না? V3 হয়েছে এবং সেটা কিসে কাজ করছে? সেটা একটি অ্যাডজেক্টিভে কাজ করছে। তাহলে V3 হয়ে, মানে ভার্বের V3 ফর্ম যদি অ্যাডজেক্টিভে কাজ করে সেটা কি? পাস্ট পার্টিসিপল। বলো তো এখন তোমরা দেখি এটার অ্যান্সার কি হইতে পারে? দেয়ার ওয়াজ আ ড্যাশ চেয়ার অন দ্য রুম। রুমের মধ্যে একটা ড্যাশ চেয়ার ছিল, বলো দেখি। আচ্ছা, জিয়াউল মোস্তফা শিফাত বলছে যে ভাইয়া এখানে একটা কোয়েশ্চেনের যেহেতু অনেক অ্যান্সার হচ্ছে, বাট এইচএসসিতে এক্সামিনাররা কোন অ্যান্সারটা নিবে এক্সামে? আই সো আ ডান্সিং রোবট, আই সো আ রানিং রোবট, আই সো আ মুভিং রোবট। এখানে তুমি যেই কোনোটাই অ্যান্সার করো না কেন সবগুলোই সঠিক। তুমি যেইটাই অ্যান্সার করবা সবগুলো উত্তর এখানে সঠিক, সবগুলোই টিচাররা নিবে। আচ্ছা খেয়াল করে, এটা অ্যান্সার অনেকগুলো হইতে পারে, তোমরা অনেকগুলো অ্যান্সার দিচ্ছ, ভাই অলরেডি এগুলো নিচ্ছে, ঠিক আছে? দেখো একজন অ্যান্সার দিয়েছে, দেখো একটা অ্যান্সার আমি একটু পড়ি, হ্যাঁ। যে রকিং চেয়ার, দেখো তুমি খেয়াল করো, রকিং কি ভার্বের সাথে আইএনজি? রকিং কি হার্ড ভার্ব হয়, কিন্তু হার্ড তো এইখানে ভার্ব না, এইখানে না, মানে এটা তো ভার্ব না, এটা নাউন। আচ্ছা রকিং তো এই যে আমাদেরকে তাসফিয়া বলতেছে রকিং, ভাইয়া রকিং তো এখানে কি না? রকিং তো আইএনজি ফর্ম, রকিং তো প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলে ভার্বের আইএনজি হয়, পাস্ট পার্টিসিপল V3 হয়। তাহলে অনেক অ্যান্সার দিচ্ছে এটা ব্রোকেন, এখানে ড্যামেজড হইতে পারে, ড্যামেজ থেকে ইডি কি হয়েছে? ড্যামেজড। তারপর কি আছে আরো? ধরো
কালারফুল হবে না, কালারফুল অ্যাডজেক্টিভ। এখানে বলছে পাস্ট পার্টিসিপল, তুমি কিন্তু অ্যাডজেক্টিভ দিচ্ছ, শুধু অ্যাডজেক্টিভ আর V3 কিন্তু এক জিনিস না। কালার্ড, কালার্ড দিতে পারো, এখানে কি ইন দ্য রুম হবে না, রাইট ইন দ্য রুম হবে, সরি এটা অন দ্য না, এটা হচ্ছে ইন দ্য রুম। থ্যাংক ইউ, যে ধরিয়ে দিয়েছো, এটা স্লিপ অফ পেন। ওকে, তাহলে এটা কি হবে, কালার্ড, রঙিন। ওকে, তার মানে খেয়াল করো, তুমি প্রত্যেকটা জায়গায় এখানে খেয়াল করো, এখানে অনেকে ভুলটা করতেছো, শুধু অ্যাডজেক্টিভ দিচ্ছ। বাক্যটা অ্যাডজেক্টিভ দিলে সঠিক, কিন্তু উত্তরে তুমি কোনো অ্যান্সার নাম্বার পাবা না। এই যে দেখো, ব্রেক থেকে ব্রোকেন, ড্যামেজ থেকে ড্যামেজড, কালার থেকে কালার্ড, সবগুলা V3 হয়ে অ্যাডজেক্টিভ হইতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, মোটামুটি লাস্ট আমাদের আজকে স্লাইডের, সেটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ কি। খুব মনোযোগ দিয়ে বুঝো, সহজ। কোনো নাউনের পূর্বে যখন অন্য আরেকটা নাউন বসে, তখন পূর্বের ব্যবহৃত নাউনটা হয় অ্যাডজেক্টিভ, কি নাউন থাকে না, সেটি হয়ে যায় একটি অ্যাডজেক্টিভ। তাই এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। কি বলছে আমি তোমাকে একটু বুঝাই বলি, খেয়াল করো। দুটি নাউন যখন একসাথে পৌঁছে, দুটি নাউন যদি কম্পাউন্ড নাউন না হয়, কম্পাউন্ড নাউন কি, যেমন ধরো কম্পাউন্ড নাউন আমরা কিরকম বলি, ধরো স্কুল টিচার, স্কুল টিচার, ধরো আমি বললাম যে হি ইজ এ স্কুল টিচার, হি ইজ এ স্কুল টিচার। এখন খেয়াল করো, এখানে টিচার কি, টিচার একটা নাউন, রাইট? তাহলে আমরা জানি কি নাউনকে মডিফাই করে কে, অ্যাডজেক্টিভ। তাহলে এই নাউনের আগে যখন আরেকটা নাউন বসবে, তখন সেটা আসলে কাজ করে একটা কিসের মতো, সেটা নাউন বসে কিন্তু কাজ করে কিসের মতো, অ্যাডজেক্টিভের মতো। তার মানে তোমাকে যখন বলবে ইউজ আ নাউন টু প্রিমডিফাই দ্য নাউন, তখন তোমাকে অর্থ অনুযায়ী আরেকটা নাউন বসাইতে হবে এখানে। কিন্তু এটা টেকনিক্যালি, গঠনগতভাবে, গ্রামাটিক্যালি এটা একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। আমার কথা বোঝা গেল কি বলছি? হি ইজ এ স্কুল টিচার, এখানে টিচারটা একটা নাউন, তোমাকে বলছে প্রিমডিফাই দ্য নাউন উইথ অ্যানাদার নাউন, তখন ওই নাউনটা কাজ করবে আসলে অ্যাডজেক্টিভের মতো, কিন্তু তোমাকে বসাইতে হবে নাউন। তাহলে খেয়াল করে কি বলছে, রানা ইজ আ ড্যাশ স্টুডেন্ট, ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ। এই নাউন অ্যাডজেক্টিভ মানে কি, বসাবা নাউন, কিন্তু কাজ করবে কিসের মতো, কাজ করবে অ্যাডজেক্টিভের মতো। তুমি বসাবা এখানে নাউন, কিন্তু কাজ করবে কিসের মতো, অ্যাডজেক্টিভ। তাহলে এবার বলাও দেখি তোমরা কি বলবা, রানা ইজ আ ড্যাশ স্টুডেন্ট, কি বসাইবা, নাউন বসাইবা, কি হিসেবে কাজ করছে, অ্যাডজেক্টিভ হিসেবে। বলো, লাস্ট তোমাদের আজকের জন্য প্রিমডিফায়ার। আচ্ছা, ফ্রেজের এক্সাম কবে নিবে ভাইয়া কিছু বলছে? আগামীকাল এক্সাম নিব ভাইয়া বলছি, ক্লাসের শুরুতেই এবং এর আগেও। না, এক্সট্রা অর্ডিনারি দিয়ে হবে না সাদিয়া, ম্যারিটোরিয়াস দিলেও হবে না, এই তো ধরা খেয়ে গেছো, ধরাটা এখানে খাইছো। তোমাকে এখানে বসাইতে হবে নাউন, বুঝে না কেন? তুমি বসাইবা নাউন, সেটা কাজ করে যায় হিসেবে, তুমি এখানে একটা নাউন বসাইতে হবে। এই যে স্টুডেন্ট কি, বলো কি স্টুডেন্ট কি নাউন না? এখানে আরেকটা নাউন বসাও। এই যে কি বলছি ভাই, দেখো হি ইজ এ স্কুল টিচার, টিচার একটা নাউন, স্কুল একটা নাউন, তোমাকে আরেকটা নাউনই বসাইতে হবে, এখানে অ্যাডজেক্টিভ বসানো যাবে না। অনেকে এক্সট্রাঅর্ডিনারি দিছো, ম্যারিটোরিয়াস দিছো, ব্রিলিয়ান্ট দিছো, সবগুলো ভুল, এখানে একটা নাউন বসাইতে হবে তোমাকে। দেখি নাউন বসাও। লাভলি উত্তর ভুল, এই যে একটা উত্তর পাইছি, নীলা বলছে স্কুল স্টুডেন্ট, সাদিয়া আক্তার আকিদা বলছে স্কুল স্টুডেন্ট, তারপরে দেখো আরেকজন বলছে ইমরানুর রহমান বলছে ভার্সিটি স্টুডেন্ট। এই উত্তরগুলো হচ্ছে সহজ, সঠিক। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, হি ইজ আ স্কুল স্টুডেন্ট, তুমি শুধু স্কুল লিখবে, স্টুডেন্ট তো দেওয়াই আছে অলরেডি, অথবা কলেজ অথবা ভার্সিটি, এগুলো হবে। হি ইজ আ কলেজ স্টুডেন্ট, হি ইজ আ ভার্সিটি স্টুডেন্ট, হি ইজ আ স্কুল স্টুডেন্ট, এগুলো হবে এখানে অ্যান্সার। বুঝা গেল এখন? ইউনিভার্সিটি, হ্যাঁ এগুলো হবে অ্যান্সার। ওকে, আচ্ছা তাহলে এই পর্যন্ত যা পড়ালাম সবাই কি ক্লিয়ার? আমাদের আজকে মোটামুটি যা আমাদের ছিল, আমরা সব মোটামুটি প্রি মডিফায়ার আমরা কনসেপ্ট ক্লিয়ার। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো, তোমাদের পরবর্তী ক্লাস হবে হচ্ছে আগামীকাল টেন্সের উপরে। আমাকে একটু জানাও তোমরা যা যা আজকে আমরা পড়ালাম সেগুলো বুঝতে পেরেছো কিনা। তাহলে আমরা আজকে ক্লাসটি এখানেই মোটামুটি শেষ করব।
ভাই রাইটিং পার্টগুলো নিয়ে কিছু বলেন, ভয় করে। রাইটিং পার্ট ভয় কিসের, তোমাদের প্যারাগ্রাফের স্লাইড দিয়ে দিচ্ছি, প্যারাগ্রাফ পড়া শুরু করো, ঠিক আছে? কোয়ান্টিফায়ার বাদ পড়েছে না, কোয়ান্টিফায়ার। আচ্ছা, আগামীকাল ক্লাসে আমরা কোয়ান্টিফায়ারটা দিয়ে শুরু করবো। আচ্ছা, কোয়ান্টিফায়ার এখানে আছে না? ও আচ্ছা, একটা টপিক বাদ পড়ছে, আমরা একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ, কোয়ান্টিফায়ার টপিকটা বাদ পড়ে গেছে, একটু খেয়াল করো, একটু একটু নোট করে ফেলো। লাস্ট আমরা একটা স্লাইড বাদ পড়ে গেছি। হ্যাঁ, কোয়ান্টিফায়ারটা বাদ পড়ে গেছে। হ্যাঁ, একটু তোমরা খেয়াল করো, এটা একটু পড়াই দিচ্ছি। হ্যাঁ, খেয়াল করো কি বলছে। কোয়ান্টিফায়ার ওয়ার্ডটি এসেছে কোয়ান্টিটি থেকে। কোয়ান্টিটি মানে কি? পরিমাণ। কোয়ান্টিটি মানে কি? পরিমাণ। আচ্ছা, যেটা দ্বারা পরিমাণবাচক অর্থ বোঝায়। কোয়ান্টিফায়ার কি কি হইতে পারে? মেনি, মোর, আরও আছে মাচ, ফিউ, লিটল। ওকে, খেয়াল করো, খুব মজার একটা ব্যাপার আছে এখানে। এই যে মেনি, মোর, এটার একটা ছোট্ট তুমি চার্ট করো, এখানে মনে রাখো, এখানে জাস্ট ভাইয়া লিখে দিচ্ছে। এভাবে লিখো, কাউন্টেবল আর হচ্ছে আনকাউন্টেবল। আচ্ছা, খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে বুঝো এই ব্যাপারটা কি বলছে এখানে। কাউন্টেবল মানে যে সকল নাউন আমরা গুনতে পারি। হ্যাঁ, যে সকল নাউন আমরা কি করতে পারি? গুনতে পারি। প্লুরাল কাউন্টেবল, এখানে কি হবে? প্লুরাল কাউন্টেবল। আচ্ছা, যেই সকল নাউন আমরা গুনতে পারি, ধরো বললাম হচ্ছে কলম, খাতা, বই, মানুষ বা ফুল, এগুলো কি করা যায়? গোনা যায়। আবার অপরদিকে আনকাউন্টেবল কোনগুলা? পানি, শরবত, তেল, বালু, বায়ু, ধুলাবালু, ট্রাফিক জ্যাম, এগুলো গোনা যায় না। তাহলে মনে রাখবা, প্লুরাল কাউন্টেবল যদি এখানে যদি যেই নাউনটা হয় সেটা যদি গোনা যায় এবং একের বেশি হয়, সেখানে অ্যান্সার হবে কি? মেনি। এখানে অ্যান্সার হবে কি? মেনি। আবার যদি কম বুঝায়, মেনি মানে অনেক, আর যদি কম বুঝায় তাহলে অ্যান্সার হবে কি? ফিউ। কি বুঝাতে? কম। আর আনকাউন্টেবল যদি হয়, গণা যায় না যা, সেটা বেশি বুঝাতে কি হবে? মাছ হবে বেশি বুঝাতে, আর লিটল হবে কম বুঝাতে। ওকে, এখন তোমরাই নিজের অ্যান্সার করো, দেয়ার আর। এবার দেখি তোমরা নিজেরা পারো কিনা অ্যান্সারটা করতে। ফ্লাওয়ার্স কি? ফ্লাওয়ার্স হচ্ছে কাউন্টেবল নাউন, কি হবে তোমরা বলো? এই তো এই তো সহজ, এটা কি হবে? এখানে মেনি হবে। এখন ভাইয়া যদি এখানে আরেকটা এক্সাম্পল দিই, ধরো ভাইয়া এখানে দিলাম যে দেয়ার ইজ ওয়াটার ইন দ্য পন্ড, বলতো এটা কি হবে? এক্ষেত্রে বলো, দেয়ার ইজ ড্যাশ ওয়াটার ইন দ্য পন্ড, এটা কি হবে? লাস্ট হ্যাঁ, এটা অ্যান্সার কিন্তু মেনি যেমন হতে পারে, ফিউ হতে পারে। দেয়ার আর ফিউ ফ্লাওয়ার্স ইন মাই গার্ডেন, তখন অর্থ হবে হচ্ছে আমার বাগানে ফুল নেই বললেই চলে। ঠিক আছে, এই তো গুড। এখানে কি হবে? এটা অ্যান্সার হবে মাছ অথবা আ লিটল, মানে পুকুরটিতে অনেক পানি আছে অথবা পানি নাই বললেই চলে। ঠিক আছে বাচ্চারা, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল সন্ধ্যা 7টায় টেন্সের মেগা ক্লাসের উপরে। সবাইকে স্বাগতম আগামীকালের ক্লাসে, কারণ টেন্সের উপর বিস্তারিত আলোচনা হবে। সেন্টেন্স লেখা শিখবো, বেসিক আমাদের অনেকটা আরও শক্ত হয়ে যাবে। তোর মধ্যে তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।